আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনাকে স্পর্শ করব। আর যদি না দেন তাহলে তো কিছু করার নাই। আপনি কি আমাকে অনুমতি দিবেন? অনুমতি দেওয়া হইল, আপনি আমাকে স্পর্শ করতে পারেন। ধন্যবাদ। আয়ান ধন্যবাদ দিয়ে ঘোমটা খুলে কপালে ঠোঁটে স্পর্শ দিল। আয়ান বলে ওঠে, চলেন 2 রাকাত নামাজ পড়ে নেই। এই ভারী শাড়ি পরে থাকতে পারছি না। পোশাক পরিবর্তন করে নেন। নদীর খাত থেকে নেমে লাগেজ থেকে 3 পিস বের করে ওয়াশরুমে চলে গেল। হঠাৎ করে দরজা নক করার শব্দ হলো। আয়ান দরজা খুলে দিলে আয়ান সামনে থাকা মানুষটার দিকে তাকাতে গালে থাপ্পড় মারল। আয়ানের কলার চেপে ধরে কিছু বলবে, তখন আয়ান বলে, মৃত মানুষকে মেরে কি হবে? শুধু শুধু নিজের হাত নষ্ট করার কি দরকার? এই, এখানে বিষ আছে, খেয়ে ফেল। বেঁচে থাকার কোনো দরকার নেই তোর। কাপুরুষ তুই, বাপের মুখের উপরে কথা বলতে পারিস নে। নে এটা খেয়ে ফেল, তোর বেঁচে থাকার চেয়ে তুই মরে যা। আয়ান বীজ দিকে হাত বাড়াতে যাবে, তখন ওয়াশরুমে দরজা খোলার শব্দ পেলে। সাথে সাথে পেছন থেকে তুলির হাত কেউ ধরে টেনে নিয়ে গেল। আয়ানকে দেখে নদী বলে ওঠে, কি ব্যাপার, দরজা খুলে দাঁড়িয়ে আছো কেন? আর সরি তুমি বললাম, কারণ তুমি আমার ছোট, আমি তোমার সিনিয়র, কিছু মনে করো না। না, সমস্যা নাই। আপনার যেটা ভালো লাগে ওইটা বলে ডাক দিয়েন। দরজা খুলছো কেন? এমনি। আয়ান দরজা লাগিয়ে দিয়ে ওয়াশরুমে গিয়ে অজু করে আসলো। আলমারি থেকে জায়নামাজ বের করে। দুইজন নামাজে দাঁড়িয়ে গেল। দুইজন নামাজ পড়া শেষ করে জায়নামাজ ভাঁজ করলো। আয়ান নদীর হাত থেকে জায়নামাজ নিয়ে রেখে দিল। আয়ান নদীর কাছে আসতেই নদী বলে ওঠে, তোমার গাল লাল হয়ে আছে কেন? কই? মনে হচ্ছে কেউ থাপ্পড় মারছে। ও, মনে হয় মশা থাপ্পড় মারতে গিয়ে দাগ বসে গেছে। এখানে মশা কই পাও? ছিল একটা। যাই হোক, ওইসব বাদ দেন। ও আচ্ছা, একটা সত্যি কথা বলবো। বলেন। তোমার কি আমাকে পছন্দ হয়েছে? তুমি কি জানো আমি তোমার সিনিয়র, তোমার কলেজের নতুন শিক্ষিকা আমি। নদীর কথা শুনে আয়ান কিছুক্ষণ ভাবতে লাগলো। নদী বলে ওঠে, কি ব্যাপার, কি ভাবো এত? কিছু না। উত্তর দাও। থাক না এখন এসব কথা। তার মানে আমাকে তোমার পছন্দ না? জানি না। বুঝছি পছন্দ না, তাহলে বিয়ে কেন করলে আমাকে? সত্যি বললে কষ্ট পাবেন। আমি চাই না আপনি কষ্ট পান। আজ যেহেতু বাসর রাত, সব মেয়েদের অনেক স্বপ্ন আছে, আপনারও আছে। তাই সবকিছু নষ্ট করতে চাই না। তুমি যা বলে, তোমার কি মনে হয় আমি কথাগুলো না শুনে শান্তিতে থাকতে পারবো বা ঘুমাতে পারবো নাকি? আমাকে সত্যিটা বলো, যত কষ্টই হোক আমাকে সত্যিটা জানতে হবে। আমি বলতে চাচ্ছি না, আমাকে জোর করবেন না। তোমাকে বলতে হবে, আমার জানা দরকার। বাসরাতে মিথ্যা বলো না। এখন যদি না বলো তাহলে এই সম্পর্ক কখনোই ভালোভাবে টিকবে না। তুমি যদি আমাকে ভালো না বাসো, পছন্দ না করো, ওইভাবে কখনোই সংসার হবে না। আমি এটা গ্যারান্টি দিতে পারি, আপনি আমার স্ত্রী যেহেতু, আপনাকে অসম্মান করা বা আপনাকে কষ্ট দেওয়ার মতো কোনো কাজ আমি করব না। নিজে জ্বলে পুড়ে ছাই হইলেও অন্য কাউকে কষ্ট দেওয়ার মতো মানুষ আমি না। আমি সত্যিটা জানতে চাচ্ছি আয়ান। ঘুম পাচ্ছে, ঘুমাবো। আয়ান খাটে শুয়ে পড়তে যাবে, নদী রাগে কলার টান দিলে সোজা আয়ান নদীর বুকে এসেছে পড়ল। আয়ান নদীর বুকে স্পন্দনের শব্দ কেঁপে উঠল। নদী থ হয়ে গেল। নদী আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। আয়ান পাথরে থমকে গেল। নদী আয়ানকে বলতে লাগলো, আমি তো তোমার স্ত্রী, তুমি আমাকে যদি মিথ্যা বলো তাহলে কি হবে বলো? যা সত্যি আমাকে তো বলতে হবে, তাই না? মনের ভেতরে কোনো কিছু চাপিয়ে রেখে নিজেকে কষ্ট দিও না। স্বামী স্ত্রী মানে শুধু শারীরিক সম্পর্ক করা না, একে অপরকে বিশ্বাস করা, ভালোবাসা। একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেওয়া হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। সেখানে তুমি যদি আমাকে ভালো না বাসো, বিশ্বাস না করো, নিজের কিছু শেয়ার না করো, তাহলে কি এই সম্পর্ক টিকবে বলো? নদীর কথা শুনে আয়ান বুঝতে পারলো কি বলবে। আয়ান সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমি কোনো কিছু প্রকাশ করতে পারি না। আমার মনের ব্যাপার আমি নিজের ভিতর লুকিয়ে রাখতে পছন্দ করি। আর আপনি এত ভাবেন না তো। আমি যথেষ্ট বড় হয়েছি। আমি জানি কিভাবে স্ত্রীর সাথে থাকতে হবে, কিভাবে রাখতে হবে। ভালো, ঘুমাও যাও। তোমার তো বলে ঘুম পেয়েছে। আপনি ঘুমান। আমার ঘুম ধরে নাই। তাহলে আসেন, গল্প করি। তোমার সাথে গল্প করার মুড নাই। রাগ করছেন? জানি না। আয়ান নদীর হাত ধরে টান দিয়ে নিজের সাথে জড়িয়ে ধরলে নদী লজ্জা পেয়ে গেল। নদী বলে ওঠে, ছাড়ো। ছাড়ার জন্য কি ধরছি নাকি?
যে স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না, স্ত্রীর সাথে কোনো কিছু শেয়ার করে না, সেই স্বামীর আদরের কোনো দরকার নেই আমার। বাপ্পা, আমার বউ দেখি অভিমান করছে। দেখি কোথায় অভিমান করছে। আয়ান কথাগুলো বলে কাতুকুতু দিল। নদী খিলখিল করে হাসতে লাগলো। এক পর্যায়ে খাটের উপর দুজন পড়ে গেল। দুজন একের উপরের দিকে তাকালো। নদী আয়ানের ঠোঁটে কিস করে লজ্জায় বুকে মুখ লুকিয়ে ফেলল। আয়ান মুচকি হাসি দিলে আয়ানের চোখের কোণায় পানি আসার আগে হাত দিয়ে মুছে ফেলল। নদীকে আয়ান নিচে ফেলে 2 হাত খাটের উপর চেপে রেখে ঠোঁট নিজের দখলে নিয়ে নিল। আয়ানের স্পর্শ নদী কেঁপে কেঁপে উঠতে লাগলো। আয়ান ঠোঁটের স্পর্শ সারা শরীর ভরিয়ে দিতে লাগলো। আস্তে আস্তে আয়ান নদীর মাঝে হারিয়ে যেতে লাগলো। দুজন একে অপরকে আদর করতে লাগলো। অনেকক্ষণ আদর করার পর দুজন ক্লান্ত হয়ে গেল। নদী আয়ানের বুকের উপর মুখ লুকিয়ে শুয়ে থাকতে লাগলো। একবার আয়ানের দিকে তাকায় আর লজ্জায় লাল হয়ে বুকে মুখ লুকাতে লাগলো। আয়ান বলে ওঠে, বাপ্পা, এত লজ্জা কই থেকে আসছে? পিচ্ছি পোলা ফাজিল, আমার সব দেখে ফেলেছো, ফাজিল কোথাকার। নদীর কথা শুনে আয়ান খিলখিল করে হেসে দিল। নদী আয়ানের হাসি দেখে মুগ্ধ হয়ে গেল। নদীর বাচ্চাদের মতো ব্যবহার দেখে আয়ান কপালে চুমু দিয়ে বলে, আপনাকে কে বলবে? আপনি আমার সিনিয়র বাচ্চাদের মতো ব্যবহার করছেন। আপনাকে একদম কিউট বাচ্চা লাগছে। আমি বাচ্চা নাকি তুমি? আমি না আপনি। একদম বাচ্চা বলবে না, আমি তোমার কলেজের ম্যাম, তো আমাকে সম্মান করো। ঘরে আপনি আমার বউ, বাহিরে আপনার রাজত্ব চলে, ঘরে আমার চলবে। আয়ানের কথা শুনে নদী নাক হালকা করে কামড় দিয়ে বলল, আমি যে রাগী তোমার ধারণা নাই। ঘরেও আমার রাজত্ব, বাহিরেও। তা তো চলবে না বউ। দেখা যাবে। ঘুমাবেন নাকি? আবার একটু আদর করব। না না, আর না, অনেক ব্যথা করছে, ঘুমাও। সকালে হাঁটতে পারবো কিনা সন্দেহ আছে। আর একটু করেন, ঠিক হয়ে যাবে। মার দেবো, ঘুমাও বলছি। নদী আয়ানের মাথায় হাতে বুলিয়ে দিতে লাগলো। আয়ান চোখ বন্ধ করলে নদী আয়ানের বুকে মাথা রেখে ঘুমিয়ে গেল। আয়ান নদীকে বালিশে মাথা রেখে উঠে প্যান্ট পরে বারান্দায় চলে গেল। ফুলের টপের ভেতর থেকে সিগারেট লাইটার বের করে লাইটার ধরিয়ে ফুকাতে লাগলো আর ভাবতে লাগলো ফ্ল্যাশব্যাক। আব্বু, তুমি এভাবে আমার বিয়ে কিভাবে ঠিক করতে পারো? আমি কেবল কলেজে উঠেছি, এর ভিতরে তুমি আমাকে বিয়ে করাবে মানে? কলেজে উঠেছস? এখনো কি ছোট আছোস নাকি? বড় হয়ে গেছস। আর মেয়ে দেখতে সুন্দর আছে, শুধু তোর বয়সে একটু বড় হবে, এইটাই। কি আমার বয়সের বড় মানে? একটা সিনিয়র মেয়ের সাথে আমার বিয়ে কিভাবে দিতে পারেন? আর আপনি তো আমার বিয়ে তুলির সাথে ঠিক করেছেন, তাহলে আবার হঠাৎ করে অন্য জায়গায় কেন বিয়ে করাবেন? রাখ তুলি, ওর সাথে আবার কিসের বিয়ে? 1 মাস আগে যে আমাদের সাথে ঝামেলা করলো, ভুলে গেছস? আব্বু, সেখানে তো তোমার ভুল ছিল। ওর তো বড় ভাই আছে, তাকে রেখে কি উনি সব আমাকে দিবে? তার কি ফ্যামিলি নাই নাকি? চুপ কর। ওর মেয়েকে যে আমার ছেলের বউ করতে চাইছিলাম, এইটাই তো হাজার হাজার শুকরিয়া আদায় করা উচিত ছিল। আমার ছেলে কি দেখতে কম নাকি? রাজপুত্রের মতো চেহারা। সামান্য ওই জমিটাহা আর 10 লাখ টাকা চাইছি। এতে দিতে যদি না পারে, তাহলে ওর মেয়ের সাথে বিয়ে কেন দিতে যাব? আব্বু, আমি বুঝলাম না, তুমি কি আমাকে বিয়ে করে দিতে চাও নাকি? চুপ কর। বিক্রি কেন করব? ওরা তোদের যাহা দিত সব তো তুলি হইতো। নিজের মেয়ের কথা যদি না ভাবে, সেই মানুষ যে ভবিষ্যতে কি করবে আমার বোঝা হয়ে গেছে। ওদের সাথে আর মিশবি না। আব্বু, লোভ করার খুব খারাপ, কিন্তু আমি যৌতুক নিয়ে বিয়ে করতে চাই না। চুপ কর। কিসের যৌতুক? যে মেয়ের সাথে বিয়ে ঠিক করছি, ওই মেয়েরা বড় বড় লোক ফ্যামিলির। এমনকি মেয়েটা তোদের কলেজের নতুন প্রিন্সিপাল। 20 লাখ টাকা দিবে, তোদের নামে একটা ফ্ল্যাটও দিবে। 20 লাখ টাকা দিলে আমাদের ব্যবসাটা আবার নতুন করে গড়ে তোলা যাবে। আব্বু, এত লোভী হয়েও না। নিশ্চয়ই মেয়েটার মাঝে সমস্যা আছে, না হইলে এত কিছু দিয়ে কেন বিয়ে দিতে চাচ্ছে? চুপ কর বেয়াদব। ওদের কি টাকার অভাব নাকি? ওনার 3টা মেয়ে, 3 জনের জন্য 20 লাখ করে টাকা রাখছে। ওদের বিজনেস আছে, ভবিষ্যতে ওইগুলো 3 মেয়েকে দিয়ে দেবে। এত বড় লোক দেখে তুমি বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছো? আব্বু, আমি বিয়ে করব না। আমি তুলিকে। এই চুপ, একদম তুলির নাম নেবি না। ওই ফকিন্নির বাচ্চাদের কথা শুনতে চাই না। দেখো আব্বু, যত চাই বলো, লাভ হবে না। আমি তুলিকে বিয়ে করব আর কাউকে
বিয়ে করব না। এইটা আমার শেষ কথা। আয়ান কথাগুলো বলে চলে যেতে নেবে তখন আয়ানের আব্বু বলে ওঠে, আমার কথা না শুনলে ভেবে নে তোর আম্মু বিধবা হবে। আর বিধবা না, তোর আম্মুকেও বিষ দিয়ে মারবো, কারণ এভাবে পথে বসার থেকে মরে যাওয়া ভালো। আব্বু এসব কি যাতা বলছো? সামান্য টাকার জন্য এত জঘন্য কথা বলতে পারলে? আমি মুখ দিয়ে যা বলি সেইটাই করি, ছোটবেলা থেকে দেখে যাচ্ছিস। আর আমার মাথা গরম হলে তোর মায়ের ওপরে অত্যাচার বেড়ে যাবে, তখন আবার আমাকে কিছু বলতে আসিস না। আর আমি মারা গেলে তোর দাদি দাদা নিশ্চয়ই তোদের ভালো থাকতে দিবে না, তোর ছোট চাচ্চুর মতো তোদের হবে। আয়নের আব্বু হাসি দিলে আয়ন রাগে সামনে থাকা ফুলদানি ভাঙতে যাবে। আয়নের আব্বু হাত ধরে বলল, কুল বাবা, এত রাগ ভালো না, ঠান্ডা মাথায় থাকো, তাহলে ভালো থাকবে। ওই যে তোমার আম্মু, এই শুনো তো। আয়নের আম্মু আসলে আয়নের আব্বু সজোরে থাপ্পড় মারল। আয়নের সামনে আয়ন রাগে হাত মুঠো করে ফেলল। আয়নের আম্মু গালে হাত দিয়ে বলে, আমি কি কোনো ভুল করে ফেলেছি? না, বাট তোর ছেলে বেশি বুঝছে। তোর ছেলেকে বুঝা, না হলে তোদের মা ছেলে মেয়ের কি হবে বুঝতে পারছিস? আয়ান, কি হয়েছে বাবা? কিছু না। আগামীকাল থেকে বিয়ের সব কাজ শুরু হবে। যদি আয়ান বাবা তুমি যদি পালানোর প্ল্যান করো বা বেশি বুঝো, তাহলে এইবার তোমার আম্মু তোমার আদরের ছোট বোনের ওপরে অত্যাচার চলবে। আর যদি দেখতে পারি, তাহলে তোমাকে মারবো, তুলিও কেউ ওদের ফ্যামিলিকে আগুনে পুড়িয়ে মারবো। এখন তুমি ভেবে দেখো কি করবে। এক, বিয়ে ভেঙে দিবে তো মা বোনকে হারাবে, সাথে ওই ফ্যামিলিও মরবে। আর দুই, বিয়ে করবে তো সবাই সুখী। আয়ান ওর আম্মুর দিকে ওর আব্বুর দিকে তাকালো। আয়ানকে চুপ থাকতে দেখে আয়নের আব্বু আয়নের আম্মুর চুলের মুঠো ধরে থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে আয়ান বলে ওঠে, আমি বিয়ে করব, আমি কোনো চালাকি করব না। আয়নের কথা শুনে আয়নের আব্বু খুশি হয়ে আয়নের আম্মুকে ছেড়ে দিয়ে হেসে বলে, গুড, আমি জানি তো আমার আব্বু জান আমার দুঃখ বুঝবে। গুড, মত চেঞ্জ করো না, ওকে? থাকো, যাই, অনেক কাজ আছে। আয়নের আব্বু চলে গেল। আয়নের আব্বু বলে ওঠে, আয়ান, বিয়ে সারা জীবনের ব্যাপার। আয়ান, তুই তুলিকে নিয়ে পালিয়ে যা, আমাদের কথা ভাবিস না। তুই আতিয়াকে নিয়ে তুলিকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যা। তোর আব্বু যেন তোদের খুঁজে না পাই। কোথাও যাব না, আমাকে নিয়ে তুমি ভেবো না আম্মু। আয়ান, বোঝার চেষ্টা কর, বিয়ে সারা জীবনের ব্যাপার। যাকে ভালোবাসিস না তাকে নিয়ে কিভাবে সংসার করবি? তুলিকে আর আতিয়াকে নিয়ে পালিয়ে যা, আমার গয়নাগুলো নিয়ে চলে যা। আমি গেলে যে তোমাদের শেষ করে দিবে। আব্বু কেমন আমার থেকে কেউ ভালো জানে না। আমি আমার জন্য ভয় পাই না, কিন্তু আমি চাই না আমার জন্য তুমি, আতিয়া, তুলি, ওর ফ্যামিলি বিপদে পড়ুক। আমি তোমাদের কষ্ট আমি মেনে নিতে পারবো না। আমি তুলিকে বিয়ে করলে ওকে সারা জীবন কষ্ট পেতে হবে। আমার বাপের চাহিদা মেটানো ওর বাপের পক্ষে সম্ভব হবে না। লোভ জিনিস খুব খারাপ নানু, এখন কিছু দেয় না। তোমার সম্মান এখানে আর নেই। তুলির অন্য কারোর সাথে বিয়ে হইলে সুখে থাকবে। আয়ান কথাগুলো বলতে বলতে চোখের পানিগুলো গড়িয়ে পড়তে লাগলো। আয়নের আম্মু জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, তুই কি তুলিকে ছাড়া ভালো থাকবি? তুলিও তোকে ছাড়া ভালো থাকতে পারবে না রে বাপ। প্রথম প্রথম কষ্ট হবে, পরে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। তুমি ভেবো না আম্মু। আয়ান চোখের পানি হাতের উল্টো পিঠে দিয়ে মুছতে মুছতে চলে গেল। আয়ান ভাবনা জগৎ থেকে বের হতে হাতে সিগারেটে আগুন লাগাতে তাড়াতাড়ি করে ফেলে দিল, চোখ মুছে ফেলল। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রুমে চলে গেল। রুমে গেলে ড্রিম লাইটের আলোতে নদী মুখটায় ভেসে উঠল। আয়ান নদীর দিকে তাকিয়ে বলল, কতটা নিশ্চিন্ততায় ঘুমাচ্ছেন আপনি জানেও না বাড়িটা একটা নরক। ভদ্র মুখোশের আড়ালে কতটা ভয়ঙ্কর রূপ আছে। জানি না ওরা কতদিন আপনাকে ভালোবাসবে, আবার কখন যে আপনার উপরে অত্যাচার শুরু করে দেয়। আপনার জন্য মায়া হচ্ছে। কোনো কিছু ভালো করে না জেনে আপনার বাবা মা আপনাকে এই জঘন্য ফ্যামিলিতে বিয়ে দিল। আয়ান কথাগুলো ভাবতে ভাবতে নদীর পাশে শুয়ে পড়ল। চোখের কোণায় পানিগুলো গড়িয়ে পড়তে থাকলো। নদীর দিকে একবার তাকিয়ে আবার পাশ ঘুরে শুয়ে পড়ল। হঠাৎ করে ফোন বেজে উঠলে আয়ান ফোনটা তাড়াতাড়ি হাতে নিয়ে দেখে তুলি কল দিয়েছে। আয়ান কলটায় রিসিভ করে সোজা বারান্দায় চলে গেল। কানের কাছে ফোন ধরতে তুলি বলে ওঠে, খুব মজা নিচ্ছিস তাই না? আমাকে ঠকিয়ে তুই সুখে থাকবি ভাবলে জীবনে অনেক বড় ভুল করবি আয়ান। তুমি নেশা করছো? হ্যাঁ করছি। তোর কোনো সমস্যা?
আমার কেন সমস্যা হবে? তুলি, জাস্ট একটা কথা বলবো, আমি তো তোমাকে ঠকিয়েছি। তাহলে আমার উপরে রাগ করে নিজের ক্ষতি কেন করছো? তুমি চাইলে তো ভালো একটা ছেলেকে বিয়ে করে আমাকে দেখিয়ে দিতে পারো আমার থেকে তুমি ভালো কিছু পাওয়ার যোগ্য। ঠিক বলছস, বাট আমি তো তোদের সংসারে আগুন না লাগিয়ে বিয়ে করব না। তুলি, আমি তোমাকে ভালো করে চিনি, রাগের মাথায় এসব বলছো। তুমি কখনোই আমার ক্ষতি চাইবে না। আর একটা কথা মাথায় রেখো, আমি নিশ্চয়ই তোমার ক্ষতি হবে এমন কিছু করব না। আয়ান কথাগুলো বলে কল কেটে দিয়ে অঝরে কান্না করতে লাগলো। তুলি এদিকে আয়ানকে একের পর এক কল করতে লাগলো। আয়ান দোলনায় বসে আকাশের দিকে তাকিয়ে থাকিয়ে বলতে লাগলো, হে আল্লাহ, আমাকে কি ভালো কোনো ফ্যামিলিতে জন্ম দিতে পারতে না? তাদের গরিব দিতে, বাট এমন লোভী বাপের ঘরে কেন জন্ম দিলে আল্লাহ? আজ যদি অন্য কারো ঘরে জন্ম নিতাম, অন্তত নিজের প্রিয় মানুষটাকে তো পেতাম। আয়ান কথাগুলো ভাবতে লাগলো আর কাঁদতে লাগলো। সারা রাত ওইখানে বসে থাকলো। সকালে নদীর ঘুম ভাঙলে পাশে আয়ানকে না দেখে চমকে গেল। সারা রুম চোখ বুলে তাকাতে বারান্দার দরজা খোলা দেখে নদী উঠে নিজেকে ঠিক করে নিয়ে বারান্দায় চলে গেল। আয়ানকে পেছনে থেকে গলা জড়িয়ে ধরলে আয়ান চমকে উঠল। আয়ান উপরের দিকে তাকাতে নদী আয়ানের কপালে চুমু দিয়ে বলল, গুড মর্নিং জুনিয়র হাজব্যান্ড। আপনি এখানে কি করেন শুনি? আয়ান নিজেকে স্বাভাবিক করে মুখে হাসির রেখা টেনে বলল, গুড মর্নিং টু সিনিয়র বউ। বসেন, দেখেন সকালের পরিবেশটা কত সুন্দর। আয়নের কথা শুনে নদী সামনের দিকে তাকালো। নদী আয়নের পাশে বসে কাঁধে মাথা দিয়ে হাত দুইটা আয়নের হাতের মুঠোর ভেতরে নিয়ে বাইরের দিকে তাকিয়ে থেকে দেখতে লাগলো। আয়নের কিছুটা বিরক্ত লাগলো, বাট নদীকে বুঝতে দিল না। হঠাৎ করে আয়নের চোখে কিছু পড়লে আয়ান চমকে গেল। আয়ান নদীকে বলল, বউ, গোসল করতে যান, নামাজ পড়বেন না নাকি? যাবো, চলো একসাথে যাই। আপনি যান, আমি পরে আসছি, একটু হাঁটাহাঁটি করে আসছি। ওকে, তাড়াতাড়ি এসেছো। নদী চলে গেল ওয়াশরুমে ঢুকতে দেখে। আয়ান দৌড়ে রুম থেকে বের হয়ে সোজা নিচে চলে গেল। বাসা থেকে বের হয়ে ওর রুমের সামনে গিয়ে তুলিকে কোলে তুলে বাসা থেকে বের হয়ে গেল। তুলির ঘুম ভাঙলে আয়ানকে দেখে কিছু বলার আগে তুলি বাসার ভেতর ঢুকে গেল। তুলি আয়ানকে মারতে লাগলো আর বলতে লাগলো, তুই আমাকে কোলে নিয়েছিস কেন? আমাকে নামিয়ে দে। আয়ান তুলিকে নামিয়ে দিয়ে কিছু না বলে বের হয়ে গেল। তুলি কান্না করতে করতে বলে, তুই কোনোদিনও সুখী হবি না, আমি তোদের সুখে থাকতে দেব না। আমাকে এত সুন্দর করে ঠকানোর শাস্তি তুই পাবি, দেখে নিস। তুলির কথা শুনে আয়ান কিছু না বলে চলে গেল। তাড়াতাড়ি করে বাসায় গিয়ে সোজা রুমে চলে গেল। রুমে গেলে সাথে সাথে নদী ওয়াশরুম থেকে বের হয়ে বলল, যাও গোসল করে নাও। আয়ান গোসল করতে চলে গেল। নদী চুল শুকিয়ে নিচে চলে গেল। আয়ান গোসল করে নিচে গেলে দেখে নদী সবার সাথে আড্ডা দিচ্ছে হাসি মুখে। আয়ানকে দেখে আয়ানের বোন বলে ওঠে, ভাইয়া, আব্বু তোমাকে ডেকেছে। কেন? জানি না, আব্বু রুমে যেতে বলেছে। আয়ান আদের কথা শুনে ওর আব্বুর রুমে চলে গেল। ওর আম্মুর রুমে যেতে সাথে সাথে আয়ানের গালে থাপ্পড় পড়লো। আয়ান গালে হাত দিয়ে ওর আব্বুর দিকে তাকাতেই ওর আব্বু গলা চেপে ধরে বলে, তুই কি চাস আমি ওদের ক্ষতি করি? আয়ান কাশতে কাশতে বলে, আমি কি করছি? আমি তো নদীকে বুঝতে দেই নাই, আমি তো ওকে ওর অধিকার দিয়েছি। সকালে তুলিকে নিয়ে ওর বাসায় গেছোস, আমি কি দেখি নাই ভাবছোস? আর একবার যদি ওর সাথে দেখি, খুন করে ফেলবো। কথাটা বলে ধাক্কা দিয়ে গলা ছেড়ে দিল। আমার ইচ্ছে হয়েছে, আমি নিয়েছি। আপনার কি সমস্যা? আপনার কথা মতো তো বিয়ে করেছি, আর কি চান? আয়নের কথা শুনে আয়নের আব্বু থাপ্পড় মারতে যাবে। তখন আয়নের শ্বশুর বাড়ি থেকে আয়নের চাচা শ্বশুর আসলে আয়নের আব্বু হাসি মুখে আয়নের কলার ঠিক করতে করতে বলে, কোলার টাহ ঠিক করে পড়তে পারো না। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ। আয়ান, যাও, তোমার চাচা শ্বশুর সাথে কথা আছে। আয়ান চলে গেল। আয়নের আব্বু নদীর চাচার সাথে কথা বলতে লাগলো। আয়ান বসার ঘরে চলে গেল। নদী কিছু বলার আগে আয়ান রান্নাঘরে চলে গেল। আয়ান ওর আম্মুকে থেকে জড়িয়ে ধরলো। আয়নের আম্মু আয়নের গালে হাত দিয়ে বলে, এখন কষ্ট পেয়ে কি হবে? আমি তো বললাম পালিয়ে যা, এখন তুই বিয়ে করে ফেলছো। এখন কিচ্ছু করার নেই, ওই মেয়েটাকে মেনে নে। ওই মেয়ের তো কোনো দোষ নাই, ওই মেয়েটার উপরে কখনো রাগ দেখাস না। আম্মু, আমার কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি না কি করব। আম্মু, আমি এখানে থাকতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে। ধৈর্য ধর, ধৈর্যের ফল মিষ্টি হয়। তুমিও তো ধৈর্য ধরে আছো। আম্মু, কোথায় মিষ্টি ফল পেলে?
পেয়েছি তো, তোদের দুইজনের মতো সন্তান পেয়েছি। হাজার কষ্ট হইলেও তোদের মুখের দিকে তাকালে সকল কষ্ট ভুলে যাই আমি। আয়ান কিছু বলল না। আতে এসেছে আয়ানকে পেছন থেকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আয়ান চমকে গেল। আয়ান আতের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? কাকি আবারও আমাকে সবার সামনে ছোট করলো। আমি নাকি দেখতে ভালো না, কালো। আমার নাকি জীবনে কখনো বিয়ে হবে না। আমাকে সকাল সকাল দেখার কারণে নাকি তার দিন খারাপ যাবে। আয়ানের রাগ উঠে গেল। আয়ান রাগে হাত মুঠো করে নিবে, তখনই আয়ানের আম্মু হাত ধরে বলে, বাদ দে, তোর শ্বশুর বাড়ি থেকে মানুষজন আসছে, ঝামেলা করিস না। আর নতুন বউ কি ভাববে? ওই মহিলাটা বেশি করা শুরু করছে। ওয়েট, দেখাচ্ছি মজা। আয়ান আতের হাত ধরে বসার ঘরে গিয়ে নদীর পাশে বসলো। সবাই হাসাহাসি করছে। তখন আয়ান ওর চাচাতো ভাই রাসেলকে বলল, এই রাসেল হাসা বন্ধ করতো। তোর হাসি দেখে মনে হচ্ছে রাক্ষস হাসছে। আয়ানের কথা শুনে সবাই হাসতে লাগলো। আয়ানের চাচি আর রাসেল রাগে কটমট করতে লাগলো। আয়ান বলে ওঠে, ওইভাবে আবার তাকিয়ে আসোস কেন? মনে হয় শকুন তাকিয়ে আছে। আয়ান কথাগুলো বলে হাসতে লাগলো। আয়ানের সাথে সবাই হাসতে লাগলো। নদী বলে ওঠে, এই দুষ্টুমি বন্ধ করো। এইভাবে কাউকে ছোট করে দেখতে হয় না। আরে আমি ছোট করে কই দেখলাম, যা দেখাচ্ছে তাই বললাম। আয়ান বেশি বেশি হচ্ছে কিন্তু। রাসেল রেগে কথাগুলো বলে আয়ান উঠে ঠাস করে থাপ্পড় দিয়ে বলে, মশা পড়ছে, কানার মতো বুঝোস না নাকি? আয়নের কথার সাথে রাগে চোখে চাহনিতে রাসেল বুঝে গেল। ওই রাগে গজগজ করতে লাগলো। আয়ান রাসেলের সাথে বসে থেকে আস্তে আস্তে বলল, চোখ গরম করিস না, চোখ তুলে ফেলবো। নদী সবার থেকে অনুমতি নিয়ে কিছুটা দূরে গিয়ে ফোনে কথা বলতে লাগলো। আয়ান চলে গেল। রুমে গিয়ে বারান্দায় বসে বাইরের দিকে তাকিয়ে থাকলো। তুলির বারান্দাটা সহ স্পষ্ট দেখা যাচ্ছে। তুলি বারান্দায় বসে থেকে সিগারেট ঠোকাচ্ছে। তুলি আয়নের দিকে তাকিয়ে আছে এক পলকে। তুলির চোখগুলো লাল বরণ ধারণ করছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আয়ান তুলির চোখের দিকে তাকিয়ে থাকতে না পেরে ঘুরে বসলো। আয়নের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আয়ান উঠে রুমে চলে গেল। খাটের উপর পা ঝুলে শুয়ে পড়লো। হাত মাথার নিচে রেখে চোখ বন্ধ করলো। হঠাৎ করে আয়নের বুকের উপরে কেউ শুয়ে পড়লে আয়ান তুলিকে ভেবে খুশি হয়ে জড়িয়ে ধরতেই চোখ খুলে দেখে নদী। আয়নের হাসি এক নিমিষের মুখ থেকে মলিন হয়ে গেল। নদী আয়নের ঠোঁটে কিস করে বলল, এত কি ভাবো জান? না কিছু না। কিছু বলবে? আদর খেতে ইচ্ছে করছে। এখন মানুষজন আসছে তোমাদের বাসা থেকে। এটাই তো ঝামেলা। বাসায় গেলে বেঁচে যাই, তোমার কাছে পাবো, মন ভরে একটু দেখতে পারবো। নদী কথাগুলো বলে ঠোঁটে কিস করলো। হঠাৎ মানুষের হাসাহাসির শব্দ পেয়ে তাড়াতাড়ি আয়নের ওপর থেকে উঠে পড়লো। আয়ান উঠলে ওর কাজিনরা এসেছে বলল, আয়ান ভাবিকে নিয়ে খেতে আসে। তোরা যা, আসছি। ওরা চলে গেলে নদীর বিরক্ত লাগলো। আয়ান নদীকে বলল, চলো খেয়ে আসছি। থাক, ভালো লাগে না। এই বাল্বগুলো কি বোঝে না আমাদের নতুন বিয়ে হয়েছে, একা কাটানো দরকার। তখন গিয়েছিলাম, সবগুলো আটকিয়ে রাখছিল। আবার একটু কিস করার সুযোগ পেয়েছি, তখন এসেছে, খাবার জন্য ডাকছে। মেজাজ এত খারাপ হচ্ছে না। নদী এক নিঃশ্বাসে কথাগুলো বলল। আয়ান নদীকে পাশে বসিয়ে হাত ধরে বলল, আরে শান্ত হও, আমি তোমার হাজবেন্ড। আমাকে আদর করতে পারবে সব সময়। বিয়ের এই কয়েকদিন তো, তারপর তো সবাই যার যার বাসায় চলে যাবে। আমার কলেজে যাওয়ার সময় হবে আর আপনার ক্লাস শুরু হবে, তখন সবাই যাবে। তখন সময় কোথায় পাবো? দুইজন তো ব্যস্ত হয়ে যাব। মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আমার। কুল, এত মেজাজ খারাপ করলে চলবে? মাথা ঠান্ডা রাখেন। তুমি বলো, ওটাতে তো সুন্দর লাগছিল, আবার আপনি আপনি করছো কেন? আচ্ছা সরি, তুমি বলে ডাকবো। এখন শান্ত হয়ে চলো। নদী আয়নের বাহু জড়িয়ে ধরে যেতে লাগলো। দুইজন নিচে গেলে একজন বলে ওঠে, এই মেয়ে দেখি লজ্জা শরম খুব কম, এত মানুষের ভেতর জামাইকে কিভাবে জড়িয়ে ধরে আসছে। মহিলাদের কথাগুলো শুনে নদী মেজাজ খারাপ হয়ে গেল। নদী রেগে বলে ওঠে, আমি কি পরপুরুষের হাত ধরে আসছি নাকি? আমি আমার জামাইয়ের হাত ধরে হাঁটছি। আপনার যদি এত লজ্জা হয়ে থাকে তাহলে চোখ বন্ধ করে রাখেন। আমাদের দিকে তাকিয়ে আছেন কেন? নদীর কথা শুনে সবাই চোখ বড় বড় করে ফেললো। নদীর চাচা দৌড়ে এসেছে, নদীকে বলে, সরি, ওর মাথাটা একটু বেশি গরম, কিছু মনে করবেন না। নদী, এমন ব্যবহার কেউ করে? কি করছি? হ্যাঁ, আমি আমার জামাইয়ের বাহু ধরে আসছি, সেখানে লজ্জার কি হইল? আচ্ছা বাদ দাও, ওনারা মুরব্বী হয়, তাদের সাথে এমন ব্যবহার করা যাবে না। মুরব্বী তো কি, কাণ্ডজ্ঞান তো নাই। মনে হয় আমাদের এই সময় তাদের আসে নাই, যত সব। এই, আপনারা আমার বৌমাকে কোনো কিছু বলবেন না। আমার ছেলে, ছেলের বউ যেমন ইচ্ছা চলবে। বৌমা, রাগ করো না। রাহেলা, ওদের নিয়ে গিয়ে খেতে দেও।
আতিয়া নদীর হাত ধরে নিয়ে যেতে লাগলো। আয়ান মনে মনে হাসলো। আয়ান ভাবতে লাগলো, ঠিক হয়েছে, সবসময় কুটনামি আমার আম্মুকে কম কথা শুনাইছে, আবার এসেছে আমার বউকে শোনাতে ভালো মতো শিক্ষা হয়েছে। আয়ান মিটিমিটি হেসে চলে গেল। আয়ানের দাদি বলে ওঠে, এই তোমরা যাও, খাবার খেতে যাও সবাই। মহিলাগুলো মুখ ভেঙচি দিয়ে চলে গেল। আয়ান নদীর পাশে বসলো। আতিয়া আয়ানের ডান পাশে বসলো। হঠাৎ করে রাসেল এসেছে আতিয়াকে বলল, এই আতিয়া, তুই পরে খা, আমার অনেক খিদা লাগছে, তুই ওঠে। আতিয়া উঠতে যাবে তখনই নদী বলে ওঠে, এইটাই কি ধরনের ব্যবহার? আতিয়া আগে বসেছে তাই আতিয়া আগে খাবে। তুমি খাবার নিয়ে ওখানে গিয়ে বসে খাও। আতিয়া ওখানে বসো। ভাবি, সমস্যা নেই, আমি পরে খাই। এই তুই বসে, ওই তুই যা তো। এদিকে আয়ান রাসেলের হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে আতিয়াকে বসিয়ে দিল। রাসেলের রাগ উঠে গেল। আয়নের আব্বু ইশারা করলে চলে গেল। আয়নের আম্মু খাবার দিলে নদী বলে ওঠে, আম্মু বসেন, আপনি তো সকাল থেকে অনেক কাজ করেছেন। তুমি খাও, আমি পরে খেয়ে নিব। আপনি আমাদের সাথে না খাইলে আমি খাবো না। এদিকে আম্মু আয়নের আব্বুর দিকে তাকাতে আয়নের আব্বু বলে, বৌমা বলছে খেয়ে নেও, বসো। নদী আয়নের আম্মুরকে তার পাশে বসিয়ে দিল। সবাই খাবার খেতে লাগলো। আয়নের আম্মুর খুশিতে চোখের পানি গড়িয়ে পড়তেই নদী বলে, আম্মু কান্না কেন করেন? এমনি, তুমিই খাও। আয়ান, খাওয়া দাও, আমি হাত দিয়ে খেতে পারবো না। আয়ান, খাওয়াই দে বৌমাকে। হুম। আয়ান নদীকে খাওয়া দিতে লাগলো। নদী খেতে লাগলো আর ফোনে গেম খেলতে লাগলো। আয়ান খাওয়ানো শেষ করে নিজে খেতে লাগলো। দুজন পানি খেয়ে উঠে পড়লো। নদীর ফ্যামিলির সবাই আসলে সবার সাথে কুশল বিনিময় করতে লাগলো। সবার সাথে সারাদিন থেকে বিকেলের দিকে আয়ান নদী রেডি হয়ে বের হয়ে গেল। আয়ান গাড়িতে উঠতে সামনে তুলিকে দেখতে পেল। নদী গাড়িতে উঠতে বলে আয়ান উঠে পড়ল। সাথে নদী উঠলে গাড়ি ছেড়ে দিল। আয়ান পেছনে ঘুরে তুলিকে দেখতে লাগলো। আয়ানের হাত জড়িয়ে ধরে বলে, ওইদিকে কি দেখো? না, কিছু না। আমার দিকে তাকাও। নদী আয়ানকে নিজের দিকে ঘুরিয়ে নিল। হাতে মাঝখানে হাত রেখে নদী গল্প করতে লাগলো। আয়ান নদীর গল্পগুলো শুনতে লাগলো। আয়নের বুকের ভেতর ঝরে উঠে গেল। আয়নের চোখের কোণায় পানি গড়িয়ে পড়ার আগে আয়ান মুছে দিল। আয়ান ভাবতে লাগলো ফ্ল্যাশব্যাক। আয়ান, আমাদের বাসা তো সামনাসামনি, বিয়ের পরের দিন তো আমাদের নিয়ে আসবে। সেদিন আমরা পুরো শহর ঘুরে বাসায় আসবো, ঠিক আছে? তাহলে দূর দূর ফিল হবে, মজা হবে, তাই না? আর হ্যাঁ, সারা রাস্তায় তোর হাতের মুঠোর ভিতরে হাত রেখে কাঁধে মাথা দিয়ে ঘুরবো, ঠিক আছে? এই দিকে গিয়ে এই দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে বাসায় আসবো। ওকে ওকে, ঠিক আছে। এত কাছে বাসা হয়ে ঝামেলাও হয়েছে। যাই হোক, আর একটা কিন্তু সুবিধা হয়েছে। আবার কি সুবিধা হইল? তোর সাথে ঝগড়া হইলে রাগ করে এক দৌড়ে বাসায় আসতে পারবো, তোমাকে চোখে চোখে রাখতে পারবো। রাগ করে থাকলে কি হবে? আমার হবু জামাইটাকে না দেখলে তো আর আমার ঘুম আসে না। বারান্দা থেকে লুকিয়ে তোমার উপর নজর রাখবো। আয়ান তুলির কথা শুনে হেসে তুলিকে বাহুর সাথে জড়িয়ে নিয়ে বলল, ঠিক আছে, আমিও পর্দা লাগিয়ে নিব যাতে আপনি আমার উপরে নজরদারি করতে না পারেন। আয়নের কথা শুনে তুমি রেগে মারতে যাবে। আয়ান সাথে সাথে সোফার সাথে চেপে ধরে বলল, আরে মজা করছে, আমার কি এত বড় সাহস হবে বইয়ের বিরুদ্ধে যাওয়া? আমার 100টা না, একটা মাত্র বউ। আয়নের কথা শুনে তুলি লজ্জা পেয়ে গেল। আয়ান তুলির নাকের সাথে নাক ঘেঁষে দিলে দুজন হাসতে লাগলো। আয়ান হাসি মুখে ফ্ল্যাশব্যাক থেকে বের হলে দেখে নদী ওর দিকে তাকিয়ে আছে। নদীর দিকে তাকিয়ে হাসি মুখে মলিন হয়ে গেল। আয়ান ভাবতে লাগলো, আজ তোমার থাকার কথা ছিল, সেইখানে অন্য কেউ আমার হাতে হাত রেখে বসে আছে। আয়ান নদীর হাত ছড়িয়ে দিলে নদী বাহু জড়িয়ে ধরে থাকলো। আয়ানের বিরক্ত লাগতো, বাট কিছু না বলে চুপ করে বসে থাকলো। 50 মিনিট পর একটা বাসার ভিতরে গাড়ি গিয়ে থামলো। আয়ান নদীর সাথে নামলো। দুজন সবার সাথে বাসার ভিতরে চলে গেল। আয়ান সবার সাথে কুশল বিনিময় করে রুমে চলে গেল। রুমে গেলে নদীর সাথে সাথে আয়ানকে খাটের উপর ধাক্কা দিলে তখন নদীর বোন চলে আসে। নদীর বোন রাইসা বলে ওঠে, কোথায় আমার নতুন দুলাভাই? আমি কিছু দেখি নাই। রাইসা কথাটা বলে সাথে সাথে পেছনে ঘুরে তাকালো। নদী লাফ দিয়ে উঠে পড়লো। রাইসাকে দেখে বলল, বুনু, কখন এসেছিস? এই তো কেবলই আসলাম। রাইসা কথাটা বলে পেছনে ঘুরে আয়নকে দেখলে আয়ন চোখ বড় বড় করে ফেলল। রাইসা বলে ওঠে, আয়ান, তুই এখানে? তুই এখানে কি করস? তোরা একে অপরকে চিনিস? বাট আয়ান, তুই এখানে কি করস? আর ওয়েট, তোর উপরে আপু ছিল মানে তুই? কথাটা ভাবতে
রাইসা রাগে আয়নের কাছে গিয়ে সজোরে থাপ্পড় মারলো। নদী রাইসার হাত ধরে টেনে থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, বিয়াদবি করার একটা লিমিট আছে। ওই তোর দুলা ভাই হয়, ওর গায়ে হাত তোলার সাহস কোথায় পেলি? ওই কিসের দুলা ভাই কুত্তা, তোর সাহস কি করে হইলো আমার বোনকে বিয়ে করার? তোকে আমি খুন করে ফেলবো। তুই আমার বোনের জীবন নষ্ট করার জন্য বিয়ে করছস? তোকে তো আমি। কি যাতা বলছিস? ওই আমার জীবন কেন নষ্ট করবে? রাইসা আমার কথাটা শুনে তোর কি কথা শুনবো? হ্যাঁ, তুই তুলিকে ঠকিয়েছস, আবার আমার বোনকে কষ্ট দিবি, তাই না? তুলিকে ঠকিয়েছে মানে? নদী অবাক চোখে তাকিয়ে থাকলো। রাইসা কিছু বলবে, আয়ন মুখ চেপে ধরতে যাবে। নদী রেগে আয়নের হাত ধরে এক ছটকায় নিজের কাছে দাঁড় করে দিয়ে বলল, এক পার নড়লে খবর আছে। রাইসা, কাহিনী কি বলতো? কিছু না। বল, তুই ভালো করে জানোস মিথ্যা লাইক করি না আমি। আর একবার যেহেতু আমাকে কিছু বলতে চাইছস, তোকে বলতে হবে। তাড়াতাড়ি বল, তুলি কে আর ওকে ঠকাইছে মানে কি? বউ আমার কথা শোনো। চুপ কর, তোর কথা শুনতে চাচ্ছি না। রাইসা, মুখ খোলেক। আমি তোর নিজের বোন, আমাকে সত্যিটা বল, কি বলতে চাচ্ছিস? আপু, ওদের বাসার সামনে একটাই বাসা আছে না, ওই বাড়ির মেয়ের নাম তুলি, আর আমার বেস্ট ফ্রেন্ড ওই আয়ান। তুলির ছোটবেলা থেকে একে অপরকে ভালোবাসে। ওই কিনা তোমাকে বিয়ে করছে, বুঝতে পারছো? ও কতটা খারাপ, যাকে বউ হওয়ার স্বপ্ন দেখিয়েছে, যার সাথে এত এত ভবিষ্যতের প্ল্যান করে, আজ তাকে রেখে তোমাকে বিয়ে করলো। এর জন্যই তো বলি, তুলি কেন আমার ফোন ধরে না? আল্লাহ জানে ও নিজের কিছু করে ফেলেছে কিনা। রাইসার কথা শুনে নদী আয়নের হাত ছেড়ে দিল। রাইসা আরো অনেক কিছু বলতে লাগলো। সব শুনে নদী আয়নের দিকে তাকিয়ে পড়ে যেতে নেবে, তখন আয়ান ধরতে নদীর সজোরে ধাক্কা মেরে চিৎকার করে বলল, আমাকে একদম টাচ করবি না। তুই এতটা খারাপ, তুই অন্য কাউকে স্বপ্ন দেখিয়ে টাকার লোভে আমাকে বিয়ে করছিস। তোর মতো বেঈমান ছেলে আমার ভালোবাসা পাওয়ার যোগ্য না। তুই এখন আমার চোখের সামনে থেকে চলে যা, তোকে আমি খুন করে ফেলবো যদি আমার সামনে থাকিস। নদী, আমি তোমাকে কষ্ট দিতে চাই নাই। আমাকে কষ্ট দিতে চাস না, যাকে কষ্ট দেওয়ার তাকে তো দিয়েছিস। যে ছোটবেলার ভালোবাসার মানুষকে ভুলে যেতে পারে টাকার লোভে, সেই মানুষ যে আমাকে কত ভালোবাসবে সেটাই আমার বোঝা হয়ে গেছে। আমার টাকা শেষ হইলে তুই আমাকে ছুঁড়ে ফেলে দিবি। তোর মতো লোভী ছেলের সাথে আর যাই হোক সংসার করা সম্ভব না। চলে যা এখান থেকে, আমার চোখের সামনে আর কোনোদিন আসিস না। আমি তোকে ঘৃণা করি। নদী কথাগুলো বলে কান্না করতে লাগলো। আয়ন কান্না করতে করতে নদীকে কিছু বলবে, তখনই নদী আয়নকে ধরে ঘাড় ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিল। আয়ান বলে ওঠে, নদী আমার কথাটা শোনো। তোর কোনো কথা আমি শুনতে চাই না। তুই একটা বেঈমান স্বার্থপর ছেলে। তোর মতো ছেলেকে খুন করে ফেলা উচিত। উফ, আমার ভাগ্যটাই খারাপ। কি যে অন্যায় করেছিলাম, যার জন্য তোকে আমি স্বামী হিসেবে পেয়েছি। তো এখান থেকে যা দয়া করে। নদী আমার উপরে যত রাগ খাটাও, আমি এখন থেকে গেলে হাজার লোকে হাজার কথা শুনতে হবে। তোমার বাবা মা কষ্ট পাবে। তুমি বোঝার চেষ্টা করো। আমি তো তোকে স্বামী হিসেবে অস্বীকার করছি। আমি সবার সামনে তোকে বের করে দিব। নদী কথাগুলো বলে রেগে আয়নের কলার ধরে টেনে নিয়ে যেতে লাগলো। নিচে গেলে সবাই অবাক হয়ে গেল। নদীর আব্বু আম্মু ডাকতে লাগলো। নদী কারো কথা না শুনে আয়নকে ঘাড় ধাক্কা দিয়ে সদর দরজা দিয়ে বের করে দিয়ে বলল, তোকে যেন এই বাড়ির ত্রিসীমানায় না দেখি। তোকে আমি ঘৃণা করি। তোকে আমি চিনি না, আর না তুই আমাকে চিনিস। আজ থেকে তোর রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। নদী, আমার কথা বলার সুযোগ কেন দিচ্ছ না? নদী, হচ্ছেটা কি? এইসব কি বলছিস? জামাইকে এভাবে কেন বের করে দিচ্ছিস? ওই কোনো জামাই না, ওকে আমি জামাই হিসেবে মানি না। এখন এখান থেকে চলে যা, না হলে গার্ড ডেকে ধাক্কা দিয়ে বের করে দিব। তবে হ্যাঁ, লজ্জা থাকলে আর আমার সামনে আসবি না। আর তোর বাপকে বলে দিস এই বাড়িতে যেন না আসে। নদী, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আব্বু আর একটা কথা বলবে না। তুমি আমাকে জোর করে ওর সাথে বিয়ে দিয়েছো, একবারও খোঁজ খবর নাও নাই। লোভী ফ্যামিলির সাথে আমাকে বিয়ে দিয়ে দিয়েছো। তুমি আর আমার লাইফের ব্যাপারে নাক গলাবে না। আমি আমার মতো থাকবো। আমার ব্যাপারে নাক গলালে আমি বাড়ি ছেড়ে চলে যাব। নদী কথাগুলো বলে সজোরে সদর দরজা বন্ধ করে দিল। আয়ান নিজেকে অনেক অসহায় লাগতে লাগলো। আয়ান বের হয়ে গেল। আয়ান রাগে হাত মুঠো করে ফেললো। আয়ান বুকটা ফেটে যাচ্ছে। আয়ান চোখের পানি গড়িয়ে পড়তে লাগলো। আয়ান ভাবতে লাগলো, না না, ওই বাড়িতে আর থাকবো না। ওই বাড়িতে থাকলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় হবে না। দুইজনের কাছে আমাকে খারাপ বানিয়ে দিল। প্রিয় মানুষকেও হারাম, তার চোখে ঘৃণার পাত্র হয়ে গেছি। এখন নিজেও স্ত্রীর চোখে হইলাম। আমি আমার বোন মাকে হারাতে পারবো না। ওদের নিয়ে আমি অনেক দূরে চলে যাব। আয়ান কথাগুলো ভাবতে ভাবতে চলে গেল। 6 বছর পর
ভাইয়া তাড়াতাড়ি করো, ভার্সিটিতে যেতে হবে তো নাকি? ওয়েট করতো ভাই, এত প্যারা দিস না তো। আয়ান তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল। আয়ানের আম্মু বলে ওঠে। দুইজন খেয়ে যা। আয়ান আতিয়ার টেবিলে বসলো। আয়ানের আম্মু দুজনকে খাওয়া দিতে লাগলো। দুজন খাওয়া শেষ করে ওর আম্মুর গালে দুজন চুমু দিয়ে বের হয়ে গেল। আয়ানের বাইকে আতিয়া উঠে পড়লো। আতিয়াকে ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে আয়ান ওর স্কুলে চলে গেল। স্কুলে গেলে একজন বলে ওঠে, গুড মর্নিং স্যার। গুড মর্নিং ম্যাম, থাকেন, কেবিনে যাই। আয়ান বাইকের চাবি পকেটে রেখে ক্যাবিনে গেল। আয়ান চেয়ারে বসতেই হঠাৎ করে একজন বলে উঠল, স্যার আসতে পারি? নদীর কথা শুনে আয়ান সামনের দিকে তাকাতেই চমকে গেল। আয়ান উঠে দাঁড়িয়ে গেল, নদী থমকে গেল। হঠাৎ করে নদীর সাথে থাকা বাচ্চা ছেলেটা সহ বলে ওঠে, মামা চলো না, স্যারকে বলো আমাকে ভর্তি নিতে। ছেলেটার কণ্ঠে দুইজন ভাবনা জগৎ থেকে বের হলো। নদী বলে ওঠে, প্রিন্সিপাল আপনার কাছে পাঠালো। জি, ভিতরে আসেন, বসেন। আয়ান বসলো। নদী এসেছে আয়নের সামনে চেয়ারে বসলো। পাশের ছেলেটাও বসলো। আয়ান মাথা নিচের দিকে তাকিয়ে আছে। নদী আয়নের দিকে তাকিয়ে থেকে বলল, আমার ছেলেকে ভর্তি করাবো। জি, কাগজপত্র কি নিয়ে এসেছেন? জি, এখানে সব আছে। আয়নের দিকে নদী কাগজপত্র এগিয়ে দিল। আয়ান কাগজপত্র দেখতে গিয়ে থমকে গেল। আয়ান নদীর দিকে বাচ্চা ছেলেটার দিকে তাকালো। আয়ান বলে ওঠে, আরিয়ান আমার। আয়ান আর কিছু বলার আগে নদী থামিয়ে দিয়ে বলল, আমার ছেলে শুধুমাত্র আমার আর কারণ না, আপনার কাজ আপনি করেন। আয়ান আরিয়ানের দিকে তাকিয়ে থাকতে লাগলো। আয়ান আরিয়ানকে কাছে ডাকলো। আরিয়ান কাছে গিয়ে বলে, জি স্যার, আমাকে কি প্রশ্ন করবেন করেন, আমি সব উত্তর দিয়ে দেব। তাই? আয়ান আরিয়ানকে কোলে তুলে নিয়ে সারা মুখে চুমু দিতে লাগলো। এদিকে আয়ান খুশিতে চোখে পানি চলে আসলো। আয়ান আরিয়ানকে জড়িয়ে ধরলো। নদী বলে ওঠে, এটা কি ধরনের ব্যবহার হচ্ছে? আমার ছেলেকে ছাড়েন, আপনার কাজ করেন। আরিয়ানকে থামিয়ে দিল। আয়ান পকেট থেকে আরিয়ানকে চকলেট দিল। আরিয়ান নিতে না চাইলে নদীর দিকে তাকালো। নদী নেয়ার ইশারা করলে আরিয়ান নিল। নদী বলে ওঠে, কি ব্যাপার, আপনি কি ভর্তি নেবেন না নাকি? এই ফর্ম পূর্ণ করেন। আয়ান নদীর দিকে ফর্ম দিয়ে দিল। নদী ফর্ম পূরণ করতে লাগলো। আয়ান নদীর দিকে তাকিয়ে থাকতে লাগলো আর আরিয়ানের সাথে খেলতে লাগলো। আয়ান নদীকে আড়াই চোখে দেখতে লাগলো। নদী আয়ানের চোখে চোখ পড়তে চোখ সরিয়ে নিল। নদীর চোখ পানি টলমল করতে লাগলো। আয়ান আরিয়ানকে নিয়ে খেলতে থাকলো। ফর্ম পূর্ণ হলে আয়ান সব কাগজপত্র নিয়ে ভর্তি করে দিল। আয়ান বলে ওঠেন, আপনি চাইলে আরিয়ানকে আজকে ক্লাস করাতে পারেন। আগামীকাল থেকে আসবে। নতুন এসেছি, কাজ অনেক। বাই, আসসালামু আলাইকুম। আরিয়ান আগে বের হয়ে গেল। নদী বের হয়ে যেতে নিলে আয়ান নদীর হাত ধরে ফেলল। নদী থমকে গেল। নদীর পানি গড়িয়ে পড়ার আগেই নদী নিজেকে সামলিয়ে নিয়ে পেছনে ঘুরে রাগী লুক নিয়ে তাকিয়ে বলল, কি ধরনের ব্যবহার? শিক্ষকের ব্যবহার যদি এমন হয়, এখানে স্টুডেন্টদের যে কি শেখানো হবে আল্লাহ জানে। আমার হাত ছাড়েন, না হলে আমি প্রিন্সিপালের কাছে অভিযোগ করব। নদী আর কিছু বলার আগে আয়ান নদীর হাত এক ঝটকা টান দিয়ে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। নদী থমকে গেল। নদী চোখে পানি গড়িয়ে পড়ল। আয়ান বলে ওঠে, আমাকে ক্ষমা করে দেন আপনি। আমি আপনাকে ঠকাতে চাই নাই। আমি কখনোই আপনাকে ঠকাতাম না। আমি আপনাকে ভালোবেসে ফেলছি। আপনি আমার স্ত্রী। আপনাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই। আয়ান আর কিছু বলার আগে নদী ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সজোরে গালে থাপ্পড় মেরে বলল, অসভ্য কোথাকার! এই আপনার চরিত্র, তাই না? আমার হাত যদি আর ধরেন, সোজা অভিযোগ দিব। দেখবো আপনার চাকরি কিভাবে থাকে। আয়ান কিছু বলার আগে নদী রেগে চলে গেল। আয়ান চেয়ারে বসে পড়ল। আয়ান নদীর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। সাথে আসলে আয়ান তাড়াতাড়ি চোখের পানি মুছে বলে, জি ম্যাম, কিছু বলবেন? ক্লাস নেবেন না? হ্যাঁ, যাব। আয়ান কথাটা বলে ফোনটা তুলে চলে গেল। আয়ান ক্লাস নিতে চলে গেল। 4টার দিকে স্কুল ছুটি হলে আয়ান বাইক নিয়ে সোজা বাজারে চলে গেল। ডিমের খাঁচি কিনে যাচ্ছিল। হঠাৎ নদীকে বাজারে ব্যাগ নিয়ে যেতে দেখে আয়ান বাইক থামিয়ে বলে, আরিয়ান বাবু কেমন আছো? আরিয়ান আয়ানকে দেখে বলে, ভালো স্যার। আয়ান বলে ওঠে, ম্যাম, কিছু মনে না করলে আমি আপনাকে এগিয়ে দিতে পারি। আরিয়ান, তোমার হাঁটতে সমস্যা হচ্ছে না? দরকার নাই, আমরা হেঁটে যেতে পারবো। ম্যাম, নিজের সন্তানের কথা ভেবে তো আসেন। রাগ করে থেকে কি লাভ বলেন? আরিয়ান আয়ানের কথা শুনে বলে, মামা চলো না, হেঁটে যেতে পারছি না, পা ব্যথা করছে। আরিয়ান জোরে জোরে বলে নদী বাধ্য হয়ে উঠলো। আরিয়ান আয়নের সামনে বসলো, নদী পেছনে। আয়নের কাঁধে হাত রাখতে গিয়ে রাখলো না। আয়নকে ঠিকানা দিলে আয়ন ঠিকানা অনুযায়ী নিয়ে গেল। গেটের সামনে বসা বাসাওয়ালা আয়নকে দেখে বলে, আরে আয়ন বাবাজি, কেমন আছো? তোমাদের আম্মুর কাছে যাচ্ছিলাম, তুমি চলে এসেছো।
কিছু হয়েছে আন্টি? নদী নেমে পড়লো, আরিয়ানও নামলো। তখন বাড়িওয়ালা বলে ওঠে, তুমি কি ওনাকে চেনো নাকি? চিনতে তো ভালোই হলো, তোমার আম্মু ভাড়াটিয়ে যাচ্ছিল, ওনাদের বাসা ভাড়া দিয়ে দিও, উনি আর ওনার এই ছোট ছেলেটা থাকবে। ওনারা কি ভাড়া থাকতে রাজি হবে? ওনাদের বাসায় কিভাবে থাকবো? ওনারা কেমন না কেমন আমি তো ঠিক জানি না ভালো করে। নদীর কথা শুনে বাড়িওয়ালা বলে, কি বললেন চেনেন না? তাহলে যে বাইকে আসলেন? আরিয়ানের স্কুলের শিক্ষক, উনি জোর করলো তাই আসতে বাধ্য হয়েছি। নদীর কথা শুনে বলে বাড়িওয়ালা বলে, ও চিন্তা করেন না, ওনারা অনেক ভালো। আয়ানকে নিয়ে ভাবছেন নাকি? আয়ান অনেক ভালো একটা ছেলে, ওকে নিয়ে চিন্তা করতে হবে না। ওর আম্মু সারাদিন বাসায় থাকে, আপনাকে মেয়ের মতো দেখতে। আয়ান, তাহলে তোমার আম্মুকে বলে দিও। ঠিক আছে আন্টি, আমি আসছি। আসসালামু আলাইকুম। আয়ান মুচকি হাসি দিয়ে চলে গেল। নদী বাড়িওয়ালাকে অন্য জায়গায় বাসা নিয়ে দিতে বলতে লাগলো। বাড়িওয়ালা বলে ওঠে, দেখো, আপনি আমার মেয়ের শিক্ষিকা, আমি সব জায়গায় আপনাকে দিতে পারি না। ওরা অনেক ভালো, ওখানে ওরা 6 বছর ধরে আছে। আয়নের ব্যাপারে এখানে সবাই জানে, আপনি নিশ্চিন্তে থাকেন। বাড়িওয়ালার কথা শুনে নদী মনে মনে ভাবতে লাগলো, আমার থেকে ভালো ওকে কেউ জানে না। ওই বেঈমান স্বার্থপর এখানে এসেছে সবার প্রিয় হইতে। বেঈমানরা সব সময় সবার প্রিয় হয়। নদী আরিয়ানকে নিয়ে চলে গেল। আয়ান বাসায় চলে গেল। বাসায় গেলে আতিয়া বলে ওঠে, ভাইয়া, একটা কাহিনী হয়েছে। কি? ভাবিকে দেখলাম। আম্মু নদীকে রুমা আন্টি ভাড়া দিতে বলছে। কি? নদীকে মানে? হুম। আবার সেই অতীত? আম্মু নদীর সাথে একটা সারপ্রাইজ আছে। ওর সাথে আবার কিসের সারপ্রাইজ? আসলে দেখতে পাবে। যাই হোক, অনেক ক্লান্ত লাগছে। আয়ান রুমে গিয়ে গোসল করে ঘুম দিল। ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে কোচিং এ চলে গেল। কোচিং এ পড়তে লাগলো, হঠাৎ করে নদী চলে আসলো। আয়ান সবাইকে থামিয়ে দিয়ে বলল, ম্যাম কিছু বলবেন? আন্টি আপনার কাছে পাঠিয়েছে, একটু সাইডে আসতে পারবেন কি? এই তোমরা পড়ো, আমি আসছি। আয়ান রুম থেকে বের হয়ে কিছুটা দূরে গেল। আয়ান বলে ওঠে, কিছু হয়েছে তোমার? সাথী নামের মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আন্টি অনেক ভেঙে পড়েছে। দিশার থেকে তোমার ঠিকানা খুঁজলে, দিশা বলল তুমি কোচিং সেন্টারে আসো। ঠিকানা চলে আসলাম। সাথী বাসায় যাই নাই। আচ্ছা ওয়েট, আমি দেখছি, তুমি বাসায় যাও। আরিয়ান একা বাসায় আছে, কান্না করবে তোমাকে না পেলে। ওই ঘুমিয়ে গেছে, উঠবে না, রাত 4টায় উঠবে ওই। আয়ান রুমে আজকে সবাই বাসায় যাও, একটু কাজে আমাকে বের হইতে হবে। তোমরা আগামীকাল চলে এসেছো, আজকের পড়া পড়িয়ে দিব। ঢুকে সবাইকে বলল। আয়নের কথা সবাই চলে গেল। আয়ন তালা দিয়ে নদীকে নিয়ে বাইকে উঠে চলে গেল। আয়নের জানা মতে সব জায়গায় চলে গেল, কোথাও পেল না। হঠাৎ করে একটা জায়গার কথা মনে পড়লো। আয়ন বাইক নিয়ে জঙ্গলের ভেতর চলে গেল। নদী বলে ওঠে, কোথায় যাচ্ছ? এদিকে আমার ভয় লাগছে কিন্তু। আমাকে জড়িয়ে ধরো। আর ভয়ের কি আছে, আমি তো আছি। তুমি তো একটা বেঈমান, বিপদে ফেলে যে চলে যাবে না তার কি প্রমাণ আছে? নদীর কথা আয়নের বুকে গিয়ে লাগলো। আয়ন কিছু না বলে বাইক চালাতে লাগলো। আয়ন বেশি দূরে গিয়ে বলতে লাগলো, সাথী, এই সাথী। আয়নের ডাকে হঠাৎ করে কেউ একজন পুরোনো বাড়ির ভেতর থেকে বের হলো। নদী বলে ওঠে, এইটা তো সাথী ম্যাম। নদীর কথা শেষ হতে সাথের পেছন থেকে কয়েকজন বের হলো। সাথের হাতে বাঁধা। আয়ান রাগ বেড়ে গেল। আয়ান বলে ওঠে, সাথীকে ছাড়ো, আন্টি অনেক কান্না করছে। ছাড়ার জন্য তো তৈরি নেই। আমি এখন পুলিশে ফোন দিচ্ছি। কি ব্যাপার? এই ম্যামকে কেন নিয়ে এসেছে জান? ম্যাম যে কাজ করতে চাচ্ছে, ওকে নিষেধ করো, উনি হুদাই ফেসে যাবে। ম্যাম রাখেন, কল দিয়েন না, আমি দেখছি। সাথীকে মেরে ফেলবে, আমি তাকিয়ে দেখবো নাকি? পারবে না। রাফিয়া ছেড়ে দাও, মাথা অনেক ব্যথা করছে কিন্তু। ছেড়ে দেবো তো জান, তুমি কি যেখানে টাচ করেছে আমি সেখানে আদর করবো, তারপরে ছেড়ে দেবো। রাফিয়া, মেজাজ খারাপ করো না, আমাদের মাঝে কোনো সম্পর্ক নাই। হুট করে আমি পড়ে যেতে নিয়েছিলাম, সাথী আমাকে ধরতে গিয়ে আমার উপরে পড়ে গিয়ে লিপ কিস হয়ে গেছে। একদম চুপ, আমি একটাও বাজে কথা শুনতে চাই না। আমি খুব ভালো করে দেখছি ওইটা ওঠা বাদ দিয়ে মজা নিচ্ছিল। নদী চোখ বড় বড় করে ফেলল। রাফিয়ার সাথীর ঠোঁটের দিকে সজোরে ঘুষি মারতে যাবে। আয়া দৌড়ে গিয়ে হাত ধরে পেছন থেকে জাপটে ধরে আর তিনজনকে অন্য হাত দিয়ে থাপ্পড় দিয়ে ফেলে দিল। নদীকে ইশারা করলে নদী সাদের হাত পা খুলতে লাগলো। রাফিয়া বলতে লাগলো, আমাকে ছেড়ে দাও আয়ান, আমি ওরে খুন করে ফেলবো। ও কতবার বলছে আমার জিনিসের দিকে নজর না দিতে, ওই বারবার একই কাজ করছে। আমিও এমন হাল করবো কোনো ছেলের দিকে যেন না তাকাতে পারে। রাফিয়া, আমি কারো জিনিস না, আমি তোমাকে লাভ করি না। আর আমি আগেও বলছি, এখনো বলছি,
আমি অন্য কাউকে ভালোবাসি। এই মেয়ে পাগল নাকি? এই আয়ান কখনোই কাউকে ভালোবাসতে পারে না। ওই ভালোবাসে একজনকে, ওই একটা স্বার্থপর। ওর জন্য কেন তুমি নিজের নামে কলঙ্কের দাগ নিচ্ছ? নদীর কথা শুনে সাথে রাফিয়ার সাথে সবাই অবাক হয়ে তাকালো। সাথে বলে ওঠে, ম্যাম এসব কি বলছেন? আপনি কি আয়ানকে আগে থেকে চেনেন? নদী চুপ হয়ে গেল। আয়ান বলে ওঠে, ম্যাম, ওকে নিয়ে যান, আমি দেখছি। আয়ান রাফিয়াকে শক্ত করে ধরে থাকলো। এই মেয়েগুলো সাথীকে ধরতে যাবে। নদী মেয়ে তিনটাকে থাপ্পড় মেরে ফেলে দিল। নদী বলে ওঠে, হসপিটালে ভর্তি হতে না চাইলে আমাদের পিছনে এসো না। এই ম্যামকে ধর। মেয়ে তিনটার সহ আবার মারতে যাবে। নদী রেগে গিয়ে সামনে একটা গাছের ডাল ভেঙে মেয়ে তিনটাকে মারতে লাগলো। নদী রেগে রাফিয়ার কাছে গিয়ে চুলের মুঠো ধরে লাঠি দিয়ে মারতে লাগলো আর বলতে লাগলো, খুব গুন্ডামি শিখেছো তাই না? তোমার সময় আমি পার করে এসেছি। আমি গুন্ডাদের লিডার ছিলাম, আর আমার সামনে বেশি সাহস দেখানো বের করছি। নদী মারতে লাগলো। রাফিয়া রেগে নদীর হাতে চাকু দিয়ে আঘাত করে দৌড়ে পালিয়ে গেল। আয়ান দৌড়ে গিয়ে নদীর হাত ধরে ফেলল। আয়ান নদীকে বলল, চলে যাও, বাদ দিয়ে এভাবে মারামারি করতে কে বলেছে? কতখানি কেটে গেল। ছাড় তো তুই। তুই লুচ্চা লুচ্চা আসোস। তুই কোনোদিনও ভালো হবি না। তুই কখনোই কাউকে ভালোবাসতে পারোস না। এই মেয়েগুলো তোকে চিনতে পারে নাই। ছাড় আমাকে। নদী রেগে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সাথীকে নিয়ে যেতে লাগলো। সাথী ও শাড়ির আঁচল ছিঁড়ে নদীর হাতে বেঁধে দিল। আয়ান উঠে পেছন থেকে গিয়ে নদীকে কোলে তুলে নিল। সাথীর চোখ বড় বড় হয়ে গেল। নদী রেগে আয়ানের বুকে মারতে লাগলো আর বলতে লাগলো, ছাড় বেঈমান, আমাকে ছেড়ে দে বলছি, না হইলে তোর কিন্তু ভালো হবে না। আয়ান এভাবে পরনারীকে কোলে কেন তুলে নিয়ে যাচ্ছ? তোমাকে ওইটা নিয়ে ভাবতে হবে না, তুমি হাঁটো। আয়ান গাড়ির কাছে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দিয়ে বাইকে উঠে পড়লো। সাথে পেছনে বসলো। আয়ান বাইক চালাতে লাগলো। নদী বলতে লাগলো, আমার ভাগ্যটাই খারাপ। দিন শেষে আবার তোর সাথে দেখা হইল। তুই কেন আমার জীবন থেকে যাস না? একটু শান্তির জন্য এখানে আসলাম, সেখানেও তুই কেন আমার সামনে তোকে আসতে হলো? নদী, ভাগ্যক্রমে তুমি নিজেই আমার কাছে এসেছো। এতে প্রমাণ হয় তুমি যত আমাকে ঘৃণা করো, তুমি আমার থেকে সরতে পারবে না। আর তুমি যে আমাকে ভালোবাসো তার প্রমাণ আরিয়ান। তুমি আমাকে ভালো না বাসলে কখনোই আরিয়ানকে দুনিয়াতে আনতে আর এত ভালোবাসা দিয়ে বড় করতে না। জাস্ট শাট আপ। কিসের ভালোবাসা? আরিয়ান আমার সন্তান। আমি মা হয়ে আমার সন্তানকে কেন নষ্ট করব? তোর মতো ফালতুর জন্য আমার সন্তানকে কেন নষ্ট করতে যাব? ওর শরীরে আমার মতো বেঈমানের রক্ত রয়েছে। তার মানে আয়ান, নদী ম্যাম তোমার স্ত্রী, আর আরিয়ান তোমার ম্যামের ছেলে? আমি কারোর স্ত্রী না আরিয়ান, আমার সন্তান আর কারো না। ভাবি, আপনি আরিয়ানকে ভুল বুঝছেন। আরিয়ান আমাকে সব বলেছে আপনার ব্যাপারে। আয়ান আপনাকে ভালোবাসে। আয়ান তুলিকে ইচ্ছে করে ঠকায়নি, ওর পেছনে কারণ ছিল। তোমাকে যা ভুল বোঝানো হয়েছে সেটাই বিশ্বাস করছো। ওই আমাকে ভালোবাসে না। আমাকে ভালোবাসার মতো কারণ আমি খুঁজে পাই না। ওই আমার বাপের টাকাকে ভালোবাসতো। ও টাকার লোভ থাকলে কখনোই ওখান থেকে মা বোনকে নিয়ে পালিয়ে আসতো না। আপনি একটু ভেবে দেখেন তো, আপনি আয়নকে বের করে দেওয়ার পর আয়ন কেন পালিয়ে আসলো ওই রাতে ওর মা বোনকে নিয়ে? আমি ওকে বের করে দিয়েছি। ওর আব্বু জানলে ওকে মারতো, সেই ভয়ে চলে এসেছে। এখানে না বোঝার কি আছে? আচ্ছা, তুলির সাথে যে আয়ানের প্রেম ছিল এটা কি কেউ জানতো না? ওর পুরো ফ্যামিলি জানতো তুলির সাথে আয়ানের প্রেম আছে। ওরা একে অপরকে বিয়ে করবে। হুট করে কি হলো যে ওরা আয়ানকে অন্য জায়গায় বিয়ে দিল? টাকার লোভে বিয়ে দিয়েছে। হ্যাঁ, লোভে বিয়ে দিয়েছে, কিন্তু সাথী আর কিছু বলার আগে আয়ান বাইক থামিয়ে দিল। দুজন নামলে আয়ান বলে ওঠে, সাথী, কাউকে বলো না নদীর সাথে আমার কি সম্পর্ক। বুঝতে তো পারছো? ভয় পেও না, আমি আরিয়ানের খেয়াল রাখবো। কিছু হলে তোমাকে খবরও দিব। আর সকালে তো উনি তোমাদের বাসায় চলেই যাবে। ওকে। আয়ান বাইক নিয়ে চলে গেল। নদী কিছু না বলে বাসার ভেতর চলে গেল। সাথীকে দেখে ওর আব্বু আম্মু দিশা অনেক খুশি হলো। নদীকে সবাই ধন্যবাদ দিতে লাগলো। নদী রুমে চলে গেল। সাথে রুমে গিয়ে গোসল করে নিল। গোসল করে নদীর রুমে চলে গেল। নদী সাথীকে দেখে বলল, দয়া করে তুমি ওর বিষয়ে আমাকে কিছু বলো না। লোভীর কথা শোনার কোনো ইচ্ছে আমার নাই। আমি এখন থেকে ট্রান্সফার হয়ে চলে যাব। চলে যাইয়েন, কিন্তু আমার কথাগুলো একবার শুনেন। সাথে অনেক রিকোয়েস্ট করতে লাগলো। নদী বিরক্ত হয়ে বলে, শুনি, কি বলবে বলো। কত মিথ্যা বলছে, আমি একটু শুনি। আয়ান আমার ভালো বন্ধু। আমরা অনলাইনে পরিচয় হয়েছিলাম। আমরা কোনোদিন একে অপরের সাথে দেখা করিনি বা কেউ কাউকে কখনো দেখিও নি।
ওই আমাকে সব বলতো, আমিও ওকে সব কিছু বলতাম। কিন্তু একদিন হঠাৎ করে রাত 2টায় ও আমাকে ভিডিও কল দেয়। আমি সেদিনই অনেক অবাক হয়ে গেছিলাম। আমি কল রিসিভ করতেও চলেও গেছিলাম। ও অনেক কান্না করছিল, আমাকে বলছিল ও এখন থেকে পালাতে চায়। আমি তো ওর সম্পর্কে সব আগে থেকেই জানতাম। আমি ওর অবস্থা দেখে আমার ঠিকানা দিয়ে দিই, কোথায় কিভাবে আসতে হবে সব শিখিয়ে দিলে ও সেদিনই এখানে চলে আসে। আপনাদের বিয়ের 7 দিন আগে থেকে ও আমাকে কিছু বলেনি ওর সাথে কি হয়েছিল। পরে যখন আমাদের এখানে আসে, প্ল্যান মাফে আসলে আমার আব্বুর সাথে ভালো একটা সম্পর্ক হয়, সেই থেকে এখানেই আছে। তারপর একদিন আমি ওকে অনেক জোর করে, তারপর আমাকে ও সব কিছুই বলে কি হয়েছিল। সাথে নদীকে সেদিন রাত থেকে সব কিছু খুলে বলতে লাগলো। নদী যত শুনছে তত যেন অবাক হয়ে যাচ্ছে। নদীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। নদী কান্না করতে করতে লাগলো। সাথে সব বলে নদীর কাঁধে হাত দিলে নদী বলে ওঠে, আমি ওকে ভুল বুঝে কত কথা বলছি, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছি। ওই আমাকে একবার বলতে পারতো এসব কাহিনী। একজন বাপ এত খারাপ কিভাবে হতে পারে? আমি এই মানুষটাকে শিক্ষা দিয়ে ছাড়বো। লোভের জন্য সন্তানের জীবন নষ্ট করার কোনো অধিকার ওনার নাই। ঘুমান, অনেক রাত হয়ে গেছে, আমিও ঘুমোতে যাই। আয়নের নাম্বার আছে কি তোমার কাছে? আছে। আর হ্যাঁ, আমরা যে আগে থেকে পরিচিত এটা যেন কেউ না জানে, কারণ আজ পর্যন্ত কেউ জানেই না। আয়ন আমার অনলাইন ফ্রেন্ড, আমি ওকে এখানেই নিয়ে এসেছি। সমস্যা নাই, বলবো না। এদিকে সাথে চলে গেল। নদী সারা রাত আয়ানের জন্য কান্না করতে করতে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে সাথে দিশা, নদী, আরিয়ান চলে গেল। বাসায় গেলে আতিয়া আয়ানের আম্মু বসে আছে। নদী কিছু বলবে তখন আয়ানের আম্মু বলে, সাথী, তোমার আম্মুর ফোন বন্ধ কেন? আর আমাদের ভাড়াটিয়া লাগবে না, রহিমা ভাবির বাসায় নিয়ে যাও ওনাদের, ওখানে এখন ফাঁকা আছে। আন্টি, আপনি আপনার নাতি আরিয়ান। সাথের কথা শুনে দিশা, আতিয়া, আয়নের আম্মু অবাক হয়ে গেল। নদী আরিয়ানের কানে কানে কিছু বলে আরিয়ান দৌড়ে গিয়ে আয়নের আম্মুকে জড়িয়ে ধরে বলে, দাদিমণি। আয়নের আম্মুর বুক কেঁপে উঠল। আয়নের আম্মু কিছু বলার আগে নদী বলে, আম্মু আমাকে ক্ষমা করে দেন, আমি না বুঝে অনেক অন্যায় করছি। নদী আয়নের আম্মুর পা ধরে ক্ষমা চাইতে যাবে, তখন আয়নের আম্মু বলে, আমার ছেলে লোভী, আমি সেই লোভীর মা, আমাকে আবার আম্মু কেন বলছো? চলে যাও এখান থেকে। এটা তোমার ছেলে? বিয়ে করছো নাকি? না, এইটা আমার আয়নের সন্তান। কি, এই পিচ্ছি আমার ভাতিজা? আতিয়া আয়ানকে কোলে নিয়ে আদর করতে লাগলো। আয়নের আম্মু বলে ওঠে, এখানে কেন এসেছো? আমার ছেলেকে শেষ করার জন্য এখানে এসেছো নাকি? এখান থেকে চলে যাও। আমার ছেলে স্বার্থপর, তার আশেপাশে তোমার থাকা উচিত হবে না একদম। আমি না বুঝে বলছি, আমি আয়নের স্ত্রী, এখনো আমাদের ডিভোর্স হয় নাই। ডিভোর্স দিয়ে চলে যাও। আমি আমার হাজবেন্ডকে ছাড়ার জন্য আসি নাই। এই বাড়িতে আমাকে এখানে থাকতে দিবেন, না হয় আমি এখান থেকে এক পাও সরবো না। আরে নিজের নাতির মুখের দিকে তাকিয়ে ওদের থাকতে দেন না, এভাবে অভিমান করে থাকবেন না। আয়নের আম্মু আরিয়ানের দিকে তাকাতে বুকটা জুড়ে গেল। আরিয়ানকে কোলে নিয়ে বলল, এখানে থাকতে পারে, বাট আমার ছেলের আশেপাশে যেন আমি তোমাকে না দেখি। ওই রুমে তুমি থাকবে, আমার নাতি সব রুমে যেতে পারবে, বাট তুমি যেতে পারবে না। দেখা যাক। ভাবি আসেন। আতিয়া নদীকে নিয়ে চলে গেল। লাগেজ থেকে সব বের করলো। আতিয়া নদীকে গোছাতে সাহায্য করতে লাগলো। আতিয়া বলতে লাগলো, ভাবি মন খারাপ করেন না, আম্মু একটু আগে থেকে রাগী হয়ে গেছে। আগের মতো সেই সরল টাইপের নেই। এখানে থাকেন, আম্মুর কথা মতো চলেন, দেখবেন একাই মেনে নিবে। ভাইয়া কি জানে আরিয়ান তার ছেলে? জানে। ও, ভাইয়া তাহলে এই সারপ্রাইজ দিতে চাইছিল। ভাবি এ বাড়িটার কোনোদিন যান নাই? না, কোনো যোগাযোগ রাখি নাই, বাট আমি ওই বাড়িতে ফিরে যাব। শ্বশুরমশাইকে টাইট দিতে হবে। আগে আমার শাশুড়ি আমাকে দলে নেই। ওনার সাথে না লাগাই ভালো ভাবি। উনি নিজের স্বার্থের জন্য নিজের সন্তান স্ত্রীকে খুন করতে পারে, আর সেখানে আপনি তো পরের মেয়ে। সেটাই আমি দেখব। যাই হোক, এই বাসাটা কার? ভাইয়া কিনেছে। এত টাকা ওই কোথায় পেল? ভাইয়া তো টিউশনি করাই। ভাইয়া 3টা কোচিং সেন্টার ছিল, তারপর এখন কেজি স্কুলে শিক্ষকতা করে। 3টা কোচিং থেকে ভাইয়ার মাসে 80,000 টাকা আসে। আগে আরো বেশি ছিল, এখন ভাইয়া বাদ দিয়েছে। এত প্রেশার নিতে পারে না, মাথা ব্যথা করে। 5 বছর অনেক খাটাখাটি করেছে। এই বছরটা একটা কোচিং সেন্টার চালাচ্ছে, আর 2টা 4 জনের কাছে দিয়ে দিয়েছে। ওখান থেকে ওদের বেতন দেয়, আর যা থাকে সব ব্যাংক আর সংসার খরচ দেয়। কোচিং করে এত টাকা?
আগে ছিল 3টা কোচিং মিলে 160 স্টুডেন্ট। আর ভাইয়া পড়ানো ভালো দেখে এখন আরো বেড়েছে। সবার থেকে পেমেন্টও কম নেয়, 500 করে। আর যারা বড় তাদের থেকে এখন 1000 করে নেয়। ওখানে 50 জন আছে, ওখানেই তো ভাইয়ার 50,000 হয়েই যায়। আর বাকিটা তো বাদই দিলাম। বাবা, আমার জামাই দেখি এখানে এসেছে লাখ টাকার মালিক হয়ে গেছে। ভাইয়া আরেকটা বাড়ি করছে ভাড়া দেওয়ার জন্য। আরে বাহ, আমি যত শুনি তো যেন অবাক হচ্ছি। থাক, আর আমাকে বলো না, অজ্ঞান হয়ে যাব। অজ্ঞান হওয়ার দরকার নেই, ফ্রেশ হয়ে আসুন, খাবার দিন। তোমার নবাব ভাই কোথায়? ঘুমোচ্ছে, আজ তো শুক্রবার, ছুটির দিন। ও আচ্ছা, আম্মু তো ওইখানে বসে আছে। ওই রুমে কিভাবে যাব? ওয়েট করো, আমি আসছি। আতিয়া বের হলো রুম থেকে। আরিয়ানের কাছে গিয়ে কিছু বলে আতিয়া চলে আসলো। নদী দেখলো আরিয়ানকে নিয়ে আয়নের আম্মু কোথাও যাচ্ছে। আতিয়া বলে ওঠে, যান, কাজ হয়ে গেছে। কি ব্যাপার, কোথায় যাই? আরিয়ানকে বললাম চকলেট আইসক্রিম খেলে তারপর আমাদেরকে বলো। আরিয়ান বলতেই চাচ্ছিল না, বুঝলাম। পরে বললো আম্মু নিয়ে গেছে দোকানে। হায় রে, ফাজিল হয়েছে তুমি। আতিয়ার সাথে দিশার সাথে সোফায় বসে গল্প করতে লাগলো। নদী আয়নের রুমের ভেতরে গেলে নদী ভ্যাপাচেকা খেয়ে গেল। নদী তাড়াতাড়ি করে আয়নের লুঙ্গিটা দিয়ে নিচের দিকে দিলে আয়নের ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি করে উঠলে দেখে নদী আয়ান ভ্যাপাচাকা খেয়ে বলল, তুমি কিছু হয়েছে? লুঙ্গি সামলাতে পারে না, সেই মানুষ আবার গার্লফ্রেন্ড সামলাতে আসে। দেখো নদী, আমার কোনো গার্লফ্রেন্ড নাই। আমি তোমাকে লাভ করি, আমি কোনো হারাম কোনো কিছুতে নাই। আমি আমার স্ত্রীকে ভালোবাসি আর সারা জীবন তাকে বাসবো। চাপাবাজি। বিশ্বাস না করলে আমার কিছু করার নাই। যাই হোক, রুমে উঠে গেছো নাকি? গুড, বাট আমার ছেলে কোথায়? তার দাদুমণির সাথে দোকানে গেছে। ও আচ্ছা। আয়ান কথাটা বলে উঠে লুঙ্গি ঠিক করতে গেলে নদী তাকাতে আয়ান বেশ লজ্জা পেয়ে গেল। নদী বলে ওঠে, এইভাবে দরজা যে খুলে ঘুমাও, শরম করে না? আমি না উঠলে কেউ আমার রুমে আছে না, বাইরে থেকে ডাক দেয়। আর আমি লুঙ্গি পরে ঘুমাই না। যখন বেশি গরম লাগে সেদিন পরি লুঙ্গি। যেদিন পরি সেদিন বলে দেয় কেউ আমার রুমে আসবে না। ও আচ্ছা। তুমি আবার ওইভাবে তাকিয়ে থাকো কেন? কই, আমি আবার কিভাবে তাকালাম? যাই হোক, যাও ফ্রেশ হয়ে নাও। আয়ান ওয়াশরুমের দিকে যেতে যেতে ভাবতে লাগলো, কাহিনী কি? বউটার ব্যবহার কেমন যেন পরিবর্তন মনে হচ্ছে। আর আমার রুমে আসলো না, আমাকে তো ঘৃণা করে। আবার ওইভাবে কেন তাকিয়েছিল? আয়ান ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে বের হলে দেখে নদী বিছানা ঠিক করে ঘর ঝাড়ু দিচ্ছে। আয়ান চোখ কপালে উঠে গেল। আয়ান তাড়াতাড়ি করে নদীর হাত থেকে ঝাঁটা নিতে গিয়ে সোজা দুজন ফ্লোরে পড়ে গেল। নদী আয়নের উপর পড়ে গেলে আয়নের ঠোঁট গিয়ে নদীর কপালে গিয়ে লাগলো। নদী মুখ তুলতে আয়ন বলে উঠল, ঠিক আছে, আর তুমি আমার রুম কেন পরিষ্কার করছো? এভাবে টান কেন দিলে? ব্যথা তো ঠিকই পেলে। অল্প পেয়েছি, ওঠো। পারবো না। নদী আয়নের উপর জিদ করে শুয়ে থাকলে আয়ন বুঝতে বাকি রইল না। আয়ন খুশিতে নদীকে জড়িয়ে ধরল। আতিয়া বাহির থেকে কাশি দিয়ে বলে, বসের ঘর থেকে সব দেখা যাচ্ছে। সাথী আপু বলো দরজা লাগিয়ে নিতে। আতিয়ার কথা শুনে নদী আয়ন লজ্জা পেয়ে তাড়াতাড়ি উঠে পড়ল। নদী বলে ওঠে, বেয়াদব ছেলে কোথাকার, এইভাবে কেউ জড়িয়ে ধরে? লজ্জা শরম নাই? আয়ন ভ্রু কুচকে তাকালো। আয়ন সোজা দরজা লাগিয়ে দিতে যাবে, ওর আম্মুর কণ্ঠ শুনে নদী ছিটকে রুম থেকে বের হয়ে গেল। আয়ান ফিক করে হেসে দিল। আয়ান আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে পরে নিল। আয়নের আম্মু বলে ওঠে, আয়ান, কোথাও যাবি নাকি? গতকাল কোচিং পড়াতে পারি নাই। রাফিয়া সাথীকে তুলে নিয়ে গেছিল, ওকে খুঁজতে গিয়ে আর পড়ানো হয় নাই। ওই মেয়েটা খুব বিগড়ে গেছে। ওর মায়ের কাছে নালিশ দিয়ে তো কিচ্ছুই হচ্ছে না। আচ্ছা, খাবার খেয়ে নে। এই তোমরাও আসো। আন্টি, আমরা এখন খাবো না। চলো, খেতে এত লজ্জা কেন পাও? আয়নের আম্মু সবাইকে নিয়ে খাবার টেবিলে চলে গেল। নদী খাবার পরিবেশন করতে গেলে আয়নের আম্মু বলে, ভাড়াটিয়ার মতো ভালো এই বাড়ির বউ হওয়ার চেষ্টা করো না একদম। আম্মু দিক, নদী তুমি বসো। নদী বসলো। আয়নের আম্মু সবাইকে খাবার দিতে লাগলো। আরিয়ানকে কোলে বসে নিজে বসে বলল, তোরা ভাই বোন আজ নিজের হাতে খা। আজ থেকে আমি আমার নাতিকে খাওয়াবো, আর কাউকে খাইয়ে দিতে পারবো না। আয়নের আম্মুর কথা শুনে আয়ান আতিয়া চোখ বড় বড় করে তাকালো। আতিয়া বলে ওঠে, নাতি পেয়ে আমাদের ভুলে গেলে? সম্পর্ক বদলে গেল একটি পলকে। আয়নের কথা শুনে সবাই হেসে দিল। আতিয়া বলে ওঠে, কি আর করার, ভাইয়া নিজের হাতেই খাইতে হবে, যাও।
সবাই খেতে লাগলো। খাওয়ার ভিতর হঠাৎ করে নদীর পায়ে সুড়সুড়ি দিলে নদী ভ্রু কুচকে তাকালো। আয়ান মিটিমিটি হাসলো। নদী জোরে একটা পাড়া দিলে আয়ান সাথে সাথে পা সরিয়ে নিল। নদী মিটিমিটি হাসলে আয়ান মুখ ভেঙচি দিলে সাথী কানে কানে বলে, ট্রেন উঠলে উঠছে। আন্টি বুঝতে পারলেন না, ভাস দিবে। চুপ থাক। আয়ান খাওয়া শেষ করে বলল, আম্মু আসছে, আব্বু টাকা। আয়ানের কথা শুনে আরিয়ান বলে, টাটা স্যার। স্যার কি? ওইটা তোমার আব্বু হয়। আরিয়ান অবাক হলে নদীর দিকে তাকালে নদী ইশারা করলে। আরিয়ান আয়ানকে জড়িয়ে ধরে বলে, আব্বু তুমি আমার আব্বু হও, আগে কেন বলো নাই? আয়ান আরিয়ানকে কোলে তুলে নিয়ে কপালে চুমু দিয়ে বলে, আমি তো ভাবছি আমার আব্বু আমার উপরে রাগ করেছে বলে যদি আমার সাথে কথা না বলে, তাই বলি নাই। আয়ানের কথা শুনে আরিয়ান বলে, আমি তো রাগ করি নাই আব্বু, আমি তোমাকে অনেক মিস করেছি আব্বু। আরিয়ানের কথা শুনে চোখের কোণে পানি জমে গেল। আরিয়ানকে চুমু দিয়ে বলল, আর মিস করতে হবে না, আমি আর কখনোই তোমার থেকে দূরে যাব না। আরিয়ান খুশি হয়ে আয়নকে জড়িয়ে ধরে। আয়নকে থামিয়ে দিয়ে চলে যেতে চাইলে আরিয়ান আয়নের সাথে যাওয়ার জন্য জেদ ধরলে আয়ান আরিয়ানকে নিয়ে চলে গেল। আয়ান কোচিংয়ে গিয়ে ক্লাস করিয়ে 10টার দিকে কোচিং ছুটি হয়ে আয়ান আরিয়ানকে নিয়ে খেলনার দোকানে গিয়ে আরিয়ানের পছন্দের সব খেলনা কিনে বাসায় চলে আসলো। দুজন নদীর রুমে গেলে নদী ওদের হাতে এত ব্যাগ দেখে জিজ্ঞেস করলো, এত ব্যাগ কিসের? খেলনা। বাবুর আম্মু তুমি থাকো, আমি গোসল করে একটু বের হব, তোমার ওই চাচুদের সাথে একটু ঘুরতে যাই। আরিয়ান অনুমতি দিলে আয়ান চলে গেল। নদী বকাঝকা করার আগে আয়ান তাড়াতাড়ি করে গোসল করে রেডি হয়ে বের হয়ে গেল। সন্ধ্যার দিকে বাসায় আসলে দেখে নদী আয়ানের আম্মু রান্না করছে। আয়ান রান্নাঘরে গিয়ে বলল, আমি কি সাহায্য করব? লাগবে না, তুই যা। ওকে। নদী, আরিয়ান কোথায়? রুমে ওর ফুপির কাছে পড়তে বসেছে। ও আচ্ছা। আয়ান রুমে চলে গেল। আরিয়ান আয়ানকে দেখে দৌড়ে এসেছে, জড়িয়ে ধরল। আয়ান কপালে চুমু দিয়ে বলল, অনেক পড়ছো, চলো রুমে যাই। আয়ান করে করে নিয়ে ওর রুমে চলে গেল। আয়ান ফ্রেশ হয়ে আরিয়ানের সাথে খেলতে লাগলো। আরিয়ান আয়ানের সাথে অনেক মজা করতে লাগলো। বাপ ছেলের হাসির শব্দ শুনে আর আয়ানের আম্মুর মুখে হাসি ফুটে উঠল। আয়ানের আম্মু বলে, কতদিন পর আমার ছেলেটাকে মন খুলে হাসি শব্দ শুনতে পেলাম। আমার ছেলেকেও আজ অনেক খুশি দেখে ভালো লাগছে। আজ আমার কোনো ছেলে নাই দেখে আমি কিছু বলতে পারলাম না। আতের কথা শুনে নদী আয়নের আম্মু হেসে দিয়ে দুজন কান ধরলে আতে দুষ্টুমি করে নিচে বসে পড়ল। তিনজন হেসে দিল। রান্না শেষ করে টেবিলের উপরে সাজিয়ে রাখলো। আয়ান আরিয়ানকে ডাক দিলে আরিয়ানকে আয়ান খাওয়া দিতে লাগলো আর নিজে খেতে লাগলো। সবাই খাওয়া দাওয়া করে যার যার রুমে যেতে নিলে আয়নের আম্মু বলে, আরিয়ান তুমি আমার কাছে ঘুমাবে, অনেক গল্প বলবো তোমায়। আয়নের আম্মুর কথা শুনে আরিয়ান রাজি হয়ে যায়। আয়নের আম্মু আতিয়াকে বলল, আতিয়া তোর ভাবিকে বলে দে আয়ানের রুমে গিয়ে যেন থাকে, আর লাগেজ সব ওই ঘরে নিয়ে যা। কথাটা বলে আরিয়ানকে কোলে নিয়ে চলে গেল। আতিয়া কিছু বলতে যাবে তার আগে আয়ান থামিয়ে দিয়ে নদীর রুমে গিয়ে লাগেজের সব নিয়ে চলে আসলো। আতিয়া হাসতে হাসতে রুমে চলে গেল। আয়ান নদীকে কোলে তুলে নিয়ে চলে আসলো। নদী বলে ওঠে, কোল থেকে নামবো না। কোল থেকে না নামলে আদর করবো কিভাবে? আমি কি জানি। আয়ান খাটের উপর বসে নদীর ঘাড়ে হাত দিতেই নদী শিউরে উঠল। নদীর বুকের উপর থেকে আঁচল ফেলে দিলে, গলা কিস করলে নদী আয়নের মাথা চেপে ধরল। আয়ান নদীকে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। নদী নিজেকে কন্ট্রোল করতে না পেরে আয়নের উপর ঝাঁপিয়ে পড়ল। 10 দিন পর। আয়ান তাড়াতাড়ি রেডি হও, আর কতক্ষণ সময় লাগবে? আমরা তিনজন গাড়িতে বসলাম, তোমরাও আসো। তিনজন চলে গেল। আয়ান রেডি হয়ে নদীর সাথে বের হলে সবকিছু তালা দিয়ে বের হয়ে গেল। গাড়িতে উঠে চলে গেল মাঝ রাস্তায়। বাইক নিয়ে কেউ থামালো। আয়ান বুঝতে বাকি রইল না কে। আয়ান গাড়ি থেকে নেমে বলে ওঠে, রাফিয়া, দয়া করে আমার পিছু নেওয়া ছাড়ো। আমি তোমাকে আগেও বলছি আমি বিবাহিত, তুমি আমাকে বিশ্বাস করো নাই। এই যে ওই বাচ্চা ছেলেটা আমার আর নদী ম্যাম আমার স্ত্রী, বিশ্বাস না হইলে আমাকে জিজ্ঞেস করে দেখো। আয়নের কথায় মেয়েটা কিছু না বলে বাইক থেকে নেমে সোজা আয়ানকে জড়িয়ে ধরল। নদী রেগে বের হতে যাবে, হাতে ধরে ফেলল। তখন রাফিয়া বলে ওঠে, আমি সাথে সাথে সব কিছু শুনেছি। আয়ান, আমি তোমাকে অনেক ভালোবাসি। একতরফা ভালোবাসা কষ্ট হবে এটা জানতাম, বাট এত কষ্ট পেতে হবে আমি কখনোই বুঝতে পারিনি। আমি নিজের সাথে অনেক যুদ্ধ করেছি। আমি ডিসিশন নিয়েছি আমার প্রিয় মানুষের সুখে থাকলে আমি কেন তার সুখের মাঝে এসে ঝামেলা করব।
তাই আমি সারা জীবনের জন্য তোমার লাইফ থেকে চলে যাচ্ছি। ভালো থেকো তুমি, আর কোনোদিন তোমাকে জ্বালাতন করবো না। ভালোবাসি বললে পাগল করবো না। কথাগুলো বলে চোখের পানি মুছতে মুছতে বাইক নিয়ে চলে গেল। আয়ান স্তব্ধ হয়ে চলে যাওয়ার দিকেই তাকিয়ে থাকলো। আয়ানের আম্মুর ডাকে আয়ান গাড়িতে উঠে বসলো। গাড়ি আপন গতিতে চলতে লাগলো। আয়ানের কানে রাফিয়ার লাস্ট কথা ভাবছে। আর কোনোদিন তোমাকে জ্বালাতন করবো না, ভালোবাসি বলে পাগল করবো না। নদী আয়নের কাঁধে হাত দিলে আয়ন ভাবনা জগৎ থেকে বের হয়ে নদীর হাতে হাত রেখে ইশারা করে কিছু হয় নাই বলে বাহুতে জড়িয়ে নিল। স্টেশনে গিয়ে 3 ঘন্টা জার্নি করে চলে গেল। একটাই সিএনজিতে উঠে পড়লো আয়ান। মনে মনে ভাবতে লাগলো, এত বছর পর নিজের চেনা ঠিকানায় যাচ্ছি, সব কিছু কত পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, তুলি কি বিয়ে করছে? ওই নিশ্চয়ই বিয়ে করে সুখে আছে। আল্লাহ ওকে সুখে রাখুক। আয়ান কথাগুলো ভেবেই যেতে লাগলো। বাড়ির সামনে যেতে আয়ান চমকে গেল। আয়ান দেখতে পেল তুলিদের বাসায় মানুষ ভর্তি হয়ে আছে। আয়ান ওদিকে ঘুরতে আয়ানের আম্মু হাত ধরলে নদী বলে, যেতে দেন, আয়ান যাও। আয়ান নদীর কথা শুনে দৌড়ে গেটের কাছে গেল। গেটের ভেতর পা রাখতেই ছোটবেলার সব স্মৃতি ভেসে উঠতে লাগলো। আয়ান মাথায় হাত দিয়ে পেছনে তাকাতে বামে তাকাতে দেখে কয়েকটা বাচ্চা মিলে কান ধরে বলে ওঠে, সরি সরি আঙ্কেল, আমরা বুঝতে পারি নাই। আয়ান বাচ্চাদের কাছে টেনে হাসি মুখে বলল, সমস্যা নাই বাবু, সরি বলতে হবে না, কান্না মাও। আয়ান ওদের সাথে কথা বলে বাসার ভেতরে চলে গেল। দরজায় দিয়ে ভেতরে গেলে বসার ঘরে অনেক মানুষ বসে আছে। আয়ানকে দেখে তুলির আব্বু আম্মু তুলির ভাই দাঁড়িয়ে গেল। তুলি বলে ওঠে, কি ব্যাপার, তোমরা দাঁড়িয়ে গেলে কেন? কি হয়েছে আম্মু? তুলি কথাগুলো বলে পেছনে ঘুরে তাকাবে। তুলির হাত থেকে খাবারের প্লেটটা পড়ে গেল। তুলি দৌড়ে এসেছে, আয়নার কাছে এসেছে। জোরে ধরতে গিয়ে নিজেকে সামলে নিয়ে হাত গুটিয়ে নিয়ে কান্না মাখা কণ্ঠে বলতে গিয়েও কথাগুলো আটকে আসলো। আয়ান তুলিকে দেখে আবেগী হয়ে গেল। আয়ান নিজে কথা বলতে গিয়েও থেমে গেল। আয়ান উপায় না পেয়ে তুলির পায়ের কাছে বসে পড়ে কান্না করে দিল। তুলি আয়নের সামনে বসে বলল, জোকার জোকার লাগছে, কান্না ভালো দেখাচ্ছে না। তুলির কথা শুনে আয়ান ঠিক করে হেসে দিল। তুলিও সাথে হেসে দিল। দুজন হাসতে লাগলো। তুলি আয়নের গাল ধরে বলে, এত গুলুমুলু হয়েছিস? তুই তো দেখি হাড্ডি হয়ে গেছস। মোটেও না, আমি মোটা হয়েছি। আর আমার হাজবেন্ডের সাথে পরিচয় করিয়ে দিই। আয়নের হাত ধরে তুলি তুলে ওর হাজবেন্ডের সামনে নিয়ে গিয়ে বলল, আশিক আমার বেস্ট ফ্রেন্ড, আর আয়ান আমার হাজবেন্ড আশিক। তুলির কথা শুনে আয়ান কুশল বিনিময় করলো। কুশল বিনিময় করে আয়ান তুলির ভাইকে জড়িয়ে ধরলো। তুলির ভাই চোখে পানি চলে আসলো। তুলির আব্বু আম্মুকে জড়িয়ে ধরলো। তুলির আম্মু কান্না করে দিয়ে আয়নের কপালে চুমু দিয়ে বলে, আয়ান ভাবি কেমন আছে? আতিয়া কেমন আছে? আর এতদিন কোথায় ছিলি রে বাপ? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। কাকি আর আতিয়া কোথায় রে? নিয়ে আসিস নাই? এসেছে, ওই বাসায় গেছে, আমি এখানে এসেছি। ও, আই এম সরি। ক্ষমা তো আমার চাওয়ার কথা, তুই কেন চাচ্ছিস? ভুল বুঝে তোকে কত গালাগালি অভিশাপ দিয়েছি, বাট সব সত্যি জানার পর নিজের উপর রাগ হচ্ছিল। তুই এখান থেকে পালিয়ে যাওয়ার পর থেকে আমি মেনে নিতে পারছিলাম না। একদিন কাকু সত্যিটা বলে দেয়, সেখান থেকে আমি অনুশোচনায় ভুগছি। চল ওই বাসায়। তোর বইয়ের সাথে দেখা করার চেষ্টা করছি, বাট পারি নাই। ও কোনো কথা শোনার পাত্রী না। ওই এসেছে। কি সত্যি? হুম। তুলির আব্বু আম্মু বলে ওঠে, তুলি তুই থাক জামাই কাছে, আমরা আসছি। তুলি মুখের দিকে তাকাতেই তুলির হাজবেন্ড বলে, তুমিও যাও, আমি একটু বের হবো। তুলি খুশি হয়ে গেল। আশিক বের হয়ে গেল ওর ফ্রেন্ডদেরকে নিয়ে। আয়নের সাথে তুলির ফ্যামিলি চলে গেল। আয়ন ওর বাসায় ঢুকতে দেখে আয়নের আব্বু আয়নের আম্মুর পায়ের সামনে বসে আকুতি মিনতি করছে। রাহেলা, আমাকে ক্ষমা করে দেও, আমি নিজের ভুল বুঝতে পারছি। সন্তান স্ত্রী ছাড়া এই দুনিয়াতে কেউ আপন না। তোমরা না থাকায় আমি বুঝতে পারছি তোমাদের ছাড়া আমি কতটা অসহায়। প্লিজ আমাকে ক্ষমা করে দেও। ক্ষমা চাইবেন না দয়া করে। এখন আমি ক্ষমা চাওয়ার বা পাওয়ার জন্য আসি নাই। আমার বৌমা জোর করে নিয়ে আসলো, দেখে আসলাম। আপনাদের চেহারা দেখলে আমার ঘৃণা হয়। আয়নকে দেখে আয়নের আব্বু বলে দৌড়ে এসেছে কোলে উঠলে। আয়নের আব্বু তাকালে আয়নকে দেখে আয়নের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। আয়ান, বাপ আমার, তোর কাছে কিভাবে ক্ষমা চাইবো আমি বুঝতে পারছি না। আমি তোর সাথে অনেক অন্যায় করছি। তোর লাইফ থেকে তোর প্রিয় মানুষকে কেড়ে নিয়েছি। ছোটবেলা থেকে প্যারা ভিতরে রেখেছিলাম। জোর করে সিনিয়র একটা মেয়ের সাথে বিয়ে দিয়েছি তোকে।
টাকার লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম। বিশ্বাস কর, আমি এমন করতাম শুধুমাত্র তোদের জন্য। আমি ছোটবেলা অভাবে বড় হয়েছি, আমি দেখেছি অভাব কি জিনিস। আমি সব সময় চাইতাম তোদের যেন কোনো অভাব না আছে, টাকার জন্য চিকিৎসা অভাবে যেন কেউ মারা না যায়। আমি আমার আদরের ছোট বোনকে হারিয়েছিলাম টাকার অভাবে, চিকিৎসা না করাতে পেরে। সেইখান থেকে আমার ভিতরে জিদ জন্ম নেয়, টাকা ইনকাম করতে হবে। আয়নের আব্বু কথাগুলো বলে কান্না করতে করতে বলে, টাকার লোভে আমি অন্ধ হয়ে গেছিলাম। স্ত্রী সন্তানের সাথে কেমন ব্যবহার করতে হবে আমাকে ক্ষমা করে দে বাপ, আমি তোর পায়ে ধরছি। যে পায়ে ধরতে যাবে সাথে সাথে আয়নে ধরে বলে ফেলে। আয়ন ওর আব্বুর সামনে বসে হাত চুমু দিয়ে বলে, আব্বু, তোমার উপরে আমার অনেক রাগ ছিল, অভিমান ছিল, বাট এখন আমার কারোর উপরে রাগ অভিমান কিচ্ছু নেই। তোমাকে শুধু একটা কথা বলবো, সন্তান স্ত্রীকে টাকা পয়সা দিয়ে ভরিয়ে রাখলে চলে না। তাদের সাথে ব্যবহার, সাথে ভালোবাসা এইসবও দরকার আছে। যাই হোক আব্বু, কান্না করো না, আর এইভাবে আমার কাছে ক্ষমা চাও না। তুমি আমার জন্মদাতা পিতা, তোমাকে এভাবে দেখতে কোনো সন্তানের ভালো লাগবে? উঠো। আয়ন ওর আব্বুকে তুলে চোখের পানি মুছে দিল, আয়নকে শক্ত করে জড়িয়ে ধরল। আয়নের আম্মু তুলের আব্বু আম্মুর সামনে গিয়ে হাত জোর করে ক্ষমা চাইতে গেল। সাথে সাথে তুলের আম্মু জড়িয়ে ধরে বলে, ভাবি, আমরা না বুঝে অনেক কিছু বলেছি। ভাইজান আমাদের সব বলেছে, আয়ন কেন অন্য কাউকে বিয়ে করছে, কেন তুলেকে ঠকিয়েছে, সব বলেছে। আমরা সবাই আপনাদের খুঁজেছি কিন্তু পাই নাই। আপনারা এতদিন কোথায় ছিলেন? রাঙাপুর গ্রামে। ওইটা আবার কোন গ্রাম? চিনবে না, ওই জন্য তো ওইখানে থাকছি। রাহেলা, আমাকে ক্ষমা করে এখানে তোমরা থেকে যাও না। এখানে থাকতে কেন যাব? আমার সন্তানের নিজস্ব বাড়ি আছে। ইনশাআল্লাহ দোয়া করবেন আমার সন্তান জানি আরো বড় হয়। আয়ানের নিজস্ব বাড়ি? হ্যাঁ, আমার সন্তান। এখানে যে সম্মান পাই না, আমার সন্তান ওই গ্রামের সবার চোখের মণি। আমি আয়ানকে সন্তান হিসেবে পেয়ে গর্বিত। আম্মু বাদ দাও, আম্মু আব্বুকে ক্ষমা করে দেন, উনি তো নিজের ভুল বুঝতে পারছে। এখন তো বুঝবে, এখন যে সবাই লাথি দিতে শুরু করেছে। বৌমা, এখানে থাকবো না, তোমার জোড়াজুড়িতে এখানে এসেছি। এই লোকটাকে দেখলে ঘৃণা হয়, আমার রাগ হয়। চলো, তোমার আব্বু আম্মুর সাথে দেখা করে চলে যাব। রাহেলা কথাগুলো বলে চলে গেল। নদী বলে ওঠে, আব্বু, এইভাবে কান্না না করে যান, আম্মুর পেছন পেছন গিয়ে উনি যেখানে যাবে সেখানে যান। একটু নির্লজ্জ না হইলে মন পাওয়া যায় না কারো কাছে। যান যান, কি বোঝাতে চাচ্ছি বুঝছেন? নদীর কথা শুনে কাকি মাথায় একটা হালকা করে মারলে নদী লজ্জায় লাল হয়ে গেল। কাকি বলে ওঠে, ফাজিল মেয়ে একটা। আপনারা কি শিখাতে পারলেন না, তাই আমি একটু ওই আর কি। নদীর কথা শুনে সবাই হাসতে লাগলো। তুলি বলে ওঠে, পাশে কাকু কাকু মিলে যাবে দেখিস। তা বাপজান, আপনার নাম কি? তুলি আয়ানকে কোলে নিয়ে কথা বলতে লাগলো। আয়ান তুলির দিকে তাকিয়ে থাকলো। নদী তাকাতেই সাথে সাথে আয়ান চোখ সরিয়ে নিয়ে চোখ মারল নদীকে। নদীর আগে লুক নিয়ে তাকালো। কাকি বলে ওঠে, আয়ন বাবা, রুমে যা তোর বৌমাকে নিয়ে, আর আমাদের ক্ষমা করে দিস রে বাবা। শাশুড়ি মন জয় করতে গিয়ে অনেক খারাপ ব্যবহার করছি। অতীত নিয়ে আমি ভাবি না, আর দয়া করে ক্ষমা চাইবেন না। আতিয়া বোন, আমাকে ক্ষমা করে দিস, তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি। ভাইয়া, ক্ষমা চাইতে হবে না, আমি ওসব মনে রাখিনি। নদী কিছু বলবে তখন দেখে আয়নের আব্বু আয়নের আম্মুকে কোলে তুলে নিয়ে আসে। আয়ান, আতিয়া, রাসেল অন্যদিকে তাকালো। নদী বলে উঠলো, এই না হইলো আমার শ্বশুর মশাই। নদীর কথা শুনে আয়নের আব্বু আম্মু লজ্জা পেয়ে গেল। আয়নের আম্মু বলে ওঠে, নামাও, লজ্জা শরম একটু নিজের ভিতরে রেখো। আমার বউকে আমি কোলে নিয়েছি, তাতে কার কি যায় আছে? নামাবে নাকি? রাগ দেখালে আয়নের আব্বু নামিয়ে দিল। আরিয়ান বলে ওঠে, দাদু, তুমি দাদু মনিকে কোলে নিলে, আমাকে তো নিলে না। আরিয়ানের কথা শুনে আয়নের আম্মু লজ্জা পেয়ে গেল। আয়নের আব্বু বলে ওঠে, আসলে তো আমার ভুল হয়ে গেছে, দাদু ভাই চলে আসো। আরিয়ান দৌড়ে আসলে আরিয়ান আয়নের আব্বুর কোলে উঠে পড়লো। আয়নের আব্বু কিছু বলবে তখনই নদীর আব্বু আম্মু রাইসা চলে আসলো। আয়ান দরজার দিকে তাকাতে আয়ান বলে ওঠে, আসসালামু আলাইকুম আব্বু আম্মু, শালিকা, কেমন আছেন আপনারা? আয়নের সালাম উত্তর নিল। নদীর আব্বু আম্মু রাইসা দৌড়ে এসেছে আয়নকে জড়িয়ে ধরে কান্না করে দিল। রাইসা কান্না করতে করতে বলল, আয়ান, আমাকে ক্ষমা করে দে। আমি সেদিন রাগের মাথায় আপুকে সব না বলে সেদিন তোকে আপু ওইভাবে বের করে দিত না। আমাকে প্লিজ তুই ক্ষমা করে দে।
তুলির সাথে অন্যায় আমি মেনে নিতে পারছিলাম না। আমার রাগ হচ্ছিল যে আমার বোনকে না আবার কষ্ট দেস। প্লিজ আমাকে ক্ষমা করে দে। আয়ান রাইসাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে চোখের পানি মুছে দিতে দিতে বলে, আরে বাবা কুল, কান্না বন্ধ করো। আমি কারোর উপরে রেগে নাই। সেই দিন বলে ভালোই করছস। সেদিন বের হইতে পেরে নিজের সাহস ভেঙেছে, না হলে সারা জীবন আব্বুর অত্যাচার সহ্য করে থাকা লাগতো। ওইসব নিয়ে আমি আর ভাবি না, ক্ষমা চাস না তো। আর তোকে আরো ধন্যবাদ দেওয়া উচিত। সরি। আরিয়ান বলে ওঠে। নানু। আরিয়ান বলে দৌড়ে ওর নানুর কোলে উঠে পড়ল। আয়ানের আব্বু বলে ওঠে, আসসালামু আলাইকুম বিআই। বসেন আপনারা। নদী ওর আব্বু আম্মুকে জড়িয়ে ধরল। নদীর আব্বু বলে ওঠে, আয়ান, বিয়ে আজকের চলো আমাদের বাসায়, আমরা তোমাদের নিয়ে যেতে এসেছি। ওরা কোথাও যাবে না। বিআইন আমাকে ক্ষমা করে দেন। আমি আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আমাকে প্লিজ ক্ষমা করে দেন। আব্বু আম্মু, তোমরা রাগ করে থেকো না। অতীত বাদ দিয়ে নতুন করে সবাই মিলে সুখে থাকা ভালো। নদীর আব্বু আম্মুকে বোঝালে পরে আয়নের আব্বু আম্মু নদীর আব্বু আম্মু মিল হয়ে গেল। পুরো ফ্যামিলিকে মিল হতে দেখে তুলির মুখে হাসি ফুটল। তুলি চোখের কোনায় পানি গড়িয়ে পড়ল। তুলি চলে যাওয়ার সময় আয়নের কানে কানে বলে গেল, সবার সাথে মিল হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে গেল, শুধু মাঝখানে আমি আমার প্রিয় মানুষটাকে পেলাম না। এই আফসোস আমার সারা জীবন থেকে যাবে। সবার সুখের দিন আসলো, শুধু আমার সুখটা অন্য কারো হয়ে গেছে। ভালো থেকো, আমার না হওয়া সুখ কখনোই বউকে কষ্ট দিও না। তুলির কথাটা বলে চলে গেল পেছনে তাকিয়ে হাসি দিয়ে। আয়ান তুলির কথা শুনে চোখের কোনায় পানি জমে গেল। আয়ান পড়ে যেতে নিলেই সাথে সাথে নদী এসেছে, ধরে ফেলল। নদী থেকে আয়ান তাকাতে বলে উঠল, সারা জীবন পাশে থাকার জন্য হাতটা ধরলাম, কখনোই তোমাকে হারাতে দিব না। নদীর কথা শুনে আয়ান মুচকি হাসি দিল। হাত শক্ত করে নিজের হাতের মুঠো নিয়ে কানে কানে বলে, আমিও হাত ধরলাম। মৃত্যুর আগ পর্যন্ত এই হাত ছাড়বো না। যত ঝড় তুফান আসুক কখনই ছাড়বো না তোমার হাত। ভুল মানুষ একবার করে, বারবার না। কথাটা বলে নদীর হাত বুকের সাথে জড়িয়ে নিল। দুইজন একের উপরের দিকে তাকিয়ে মিষ্টি হাসি পেল।